এখানে আজকে আজকের ট্রেনিং প্রোগ্রামে দুঃখিত টেকনিক্যাল এররের জন্য। আজকের ট্রেনিং প্রোগ্রামের তিনটি পার্টে আমরা এই স্লাইডে আলোচনা করব। পার্ট এ আরজিসি রিলেটেড ইস্যু, পার্ট বি কোম্পানি রিলেটেড এবং পার্ট সি স্যাটিসফ্যাকশন রিলেটেড। এখানে এই ট্রেনিং এ মূল উদ্দেশ্য হচ্ছে প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি করা, সার্ভিস কোয়ালিটি উন্নত করা এবং রেগুলেটরি প্রসেসকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে আহ, শুধুমাত্র ত্রুটিপূর্ণ ভাবেই আরজিসিতে যদি ফাইলটি জমা দেওয়া হয় তাহলে এই ফাইলটি পাস করানো সম্ভব। এবং এখানে গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, দ্রুত যাচাই অনুমোদন, এবং আপনি যদি কাজটা সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার সময় বাঁচবে, রিটার্ন রিজেক্ট হবে না এবং আপনার পেশাগত মান বৃদ্ধি পাবে। যেমন একজন অ্যালটমেন্ট অ্যালটমেন্টের ফাইল জমা দিল, যেখানে বোর্ড রেজলিউশন করেছে সুন্দর মতো, কিন্তু চেয়ারম্যানের সিগনেচার নেই বা অ্যামাউন্টের সাথে সামঞ্জস্য নেই, সেক্ষেত্রে অবজেকশন বা রিজেকশন হতে পারে যে কোনো সময়। ফলে এই সমস্ত ভুল ত্রুটি এড়ানোর জন্য রিটার্ন অফ অ্যালটমেন্ট সুন্দরভাবে জমা দেওয়া বাঞ্ছনীয়। পার্ট এর মধ্যে আছে হচ্ছে, এখানে আমাদের প্রাইমারি গোল হচ্ছে নিখুঁতভাবে আরজেসিতে ফাইলটি জমা দেয়া। এখন আমি আরজিসির এই বিষয়গুলোকে পার্ট বাই পার্ট বলবো। এখানে ইনক্রিজ পেইড আপ ক্যাপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানি ফরমেশনের সময় পেইড আপ ক্যাপিটাল সম্পর্কে বলা থাকে, এবং পরবর্তী সময়ে যখন পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি করতে হয় তখন বোর্ড রেজুলেশনের দরকার হয়। এটা অবশ্যই অথরাইজ ক্যাপিটালের মধ্যে থাকতে হবে। আর অথরাইজ ক্যাপিটাল যদি পারমিট না করে, যদি অথরাইজ ক্যাপিটাল বাড়াতে হয় সেক্ষেত্রে এজিএম করতে হবে। আরজিসিতে কার কাছে কখন কিভাবে ফাইলটি যাচ্ছে সেই বিষয়ে এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে হচ্ছে স্যাটিসফ্যাকশন অফ দ্য কাউন্টারম্যান। যখন আপনার ফাইলটি জমা দিলেন অনলাইনে, তারপরে প্রথমেই আপনাকে যেতে হবে কাউন্টারম্যানের কাছে যেখানে ফাইলটি জমা হয়। এখানে এটা প্রথম 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 ধাপ। এটা এটা হচ্ছে চেক পয়েন্ট অফ আওয়ার সাবমিশন। যদি আমাদের নথিপত্র অসম্পূর্ণ এবং অগোছালো তথ্য সম্বলিত হয় তাহলে পুরো প্রসেসটি শুরু হওয়ার আগেই থেমে যেতে পারে। যেমন কাউন্টারম্যান কিন্তু প্রথমেই চেক করবে যে আপনি যে কাগজপত্রগুলো দিলেন এগুলো ঠিক কিনা, মানে ওয়ান বাই ওয়ান এগুলো সাজানো আছে কিনা। দেখার পরেই সে ফাইলটি গ্রহণ করবে। আর যদি দেখে যে না কোনো একটা পেপারস কম আছে, তখন বলবে যে না এটা আপনি নিয়ে যান, ওই পেপারসটা নিয়ে তারপরে আসবেন। ফলে ভালোভাবে সাজানো ফাইল অর্ধেক কাজ সম্পন্ন করে দেয়। এই জন্য আমাদের ফাইল জমা দেওয়ার আগে আমাদের সুন্দর মতো ফাইলটি গুছিয়ে তারপরে জমা দিতে হবে। সেকেন্ড হচ্ছে স্যাটিসফ্যাকশন অফ দ্য ডিলিং অফিসার। এই ডিলিং অফিসার হচ্ছে আরজিসি তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ফাইলটি যে যাচাই বাছাই হয়, চেক হয়, ইনি ইনি প্রথমে যাচাই বাছাই করেন এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে ডিলিং অফিসারই এই পার্টগুলো দেখেন। আহ, এই এই ডকুমেন্টস গুলো যদি ঠিক মতো না হয়, ক্রস চেক হয় এখানে, তারপরে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। যদি যদি ডকুমেন্টস পরিষ্কার ও কনসিস্টেন্ট হয় তাহলে ভেরিফিকেশন প্রসেস দ্রুত এবং সহজ হয়। অন্যথায় ছোট একটি অসামঞ্জস্য পুরো ফাইলকে অবজেকশনের মুখে ফেলতে পারে। যেমন কোনো কোনো একটি কোম্পানি একটু সুন্দর মতো ফাইল জমা দিল আরজেসি তে, কাউন্টারম্যান দেখলো যে না সবগুলো পেপারসই আছে, তখন ডিলিং অফিসারের কাছে ফাইলটি পাঠালো। তখন দেখা যাবে যে যখন ডিলিং অফিসার এটা চেক ক্রস চেক দিতে যাবে, সেখানে দেখা গেল যে অ্যালটমেন্টের মধ্যে লেখা আছে 5 লাখ শেয়ার, কিন্তু ব্যাংক ব্যাংক ট্রান্সফার হয়েছে 50,000। তো টাকার পরিমাণ সেখানে কম। তো সেখানে দেখা যাবে যে এই এই যে ক্রস চেক করতে গিয়ে মিসম্যাচ হলো, সেই জায়গাটাই কিন্তু তখন এই ডকুমেন্টস ক্যান্সেল হইতে পারে, বা যে কোনো সময় ক্লারিফিকেশন চাইতে পারে, এক্সপ্লেনেশন চাইতে পারে, বা কারেক্টেড ডকুমেন্টসও তারা চাইতে পারে। আবার অনেক সময় দেখা যায় ফাইল ফেলে রাখে দিনের পর দিন। এখানে তাদের সময় নষ্ট হয়, এই ফাইলটা আবার নতুন করে তাদেরকে ধরাতে অনেক সময় লেগে যায়। অনেক সময় বলে যে না ঠিক আছে দিচ্ছি, দেখছি, কিন্তু প্রথমেই যদি ফাইলটি ঠিক মতো জমা দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে তারা সুন্দর মতো কাজটি একবারই করে ফেলছে। কিন্তু কাজের যদি ব্যাঘাত হয় তখন তারা এই এই ফেলে রাখে, ফাইলটা দিনের পর দিন ফেলে রাখে। আহ এইটা এইটা একটা বদরেশন তৈরি হয়।
এরপরে আসছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। ডিলিং অফিসার স্যাটিসফাইড হলেই মূল ক্রস চেকটা হয় ডিলিং অফিসারের কাছেই। ক্রস চেক হওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছে গেল। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যদি দেখে যে ফাইলটি নির্ভুল, তাহলে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কোনো দ্বিধা ছাড়াই ফাইলটি ছেড়ে দেয়। আর যদি এখানে যদি দেখা যায় এখানেও যদি কোনো জায়গায় কোনো সন্দেহ হয় যে এই পেপারসটা হয়তো ঠিক নেই, তখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আবার ডিলিং অফিসারের কাছে ফাইলটি ফেরত পাঠাতে পারে। এটা উম, এই এই জায়গাগুলো মানে প্রত্যেকটা পেপারসই সুন্দর সুন্দর মতো জমা এটা বাঞ্ছনীয়। এরপরে যায় ডেপুটি রেজিস্ট্রারের কাছে। সাধারণত ডেপুটি রেজিস্ট্রারের কাছে খুব একটা সময় লাগে না, ভেরিফিকেশনটা ওনার আন্ডারে কম হয়। তারপরেও কিছু কিছু সংবেদনশীল বিষয় আছে, যেমন অ্যালটমেন্ট এবং শেয়ার ট্রান্সফার। এই জায়গাগুলো ওনারা একটু বিশেষভাবে দেখার চেষ্টা করে যে ডকুমেন্টস গুলো অ্যাটলিস্ট ঠিক মতো দিয়েছে কিনা, ডিলিং অফিসার এটা ঠিক মতো দেখলো কিনা। তারপর ডেপুটি রেজিস্ট্রার ফাইল ফাইল ছেড়ে দিলে ফাইল রেকর্ড হয়ে গেল। তারপরে সার্টিফাইড কপি নেওয়ার পালা। তো এরপরে আপনি যখন এই কাজটা কমপ্লিট করলেন, এরপরে আসছে কোম্পানির পার্সপেক্টিভ, পার্ট বি। এখানে কোম্পানি দ্রুত সার্টিফাইড কপি প্রত্যাশা করে, কারণ দেরি হলে তাদের কমপ্লায়েন্স ও কার্যক্রমে প্রভাব পড়তে পারে। সময় মতো কার্যকর সেবা আপনার পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার পরিচয় দেয়। গুড কমিউনিকেশন আপনার ফার্মের যে স্বচ্ছতা এবং বিশ্বাস তৈরি করে। ভালো সেবা কোম্পানিকে আপনার সেবা অন্যদের কাছে সুপারিশ করতে সহযোগিতা করে এবং ক্লায়েন্টের সন্তুষ্টি, দীর্ঘমেয়াদী সম্পর্ক, পুনরায় কাজ পাওয়ার সুযোগ তৈরি করে। এই লক্ষ্যগুলো দেখবেন প্রফেশনাল এক্সিলেন্স কোনো একটি ধাপ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এরপরে আছে পার্ট সি। পার্ট সি তে হচ্ছে আপনার নিজের স্যাটিসফ্যাকশন। আপনি যখন সাকসেসফুলি পার্ট এ ও বি কাজ শেষ করবেন, তখন আপনার কাজের একটি স্যাটিসফ্যাকশন তৈরি হবে এবং এই কাজটি সুন্দর মতো আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং পরবর্তী কাজের জন্য আপনার উৎসাহ তৈরি করবেন। প্রফেশনাল স্কিল উন্নত হবে, যা কর্পোরেট সেক্টরে আপনার অবস্থান গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার উন্নয়নে সহযোগিতা করবে এবং নতুন সুযোগ সৃষ্টি করবে। নেক্সট স্লাইড। পেশাদার পেশাদার হিসেবে আপনাকে আপনার বুঝতে হবে কমপ্লায়েন্স শুধু ডকুমেন্ট জমা দেওয়া নয়, বরং সঠিক নথি সঠিকভাবে সঠিক স্থানে জমা দেয়া। এখানে এখন আমরা চেক লিস্ট দেখতে পাবো কি কি কাগজপত্র আমরা আরজেসি তে জমা দেব। হয়েছে। ফার্স্ট হচ্ছে সাইন্ড হার্ড কপি অফ ফর্ম 15। এই ফর্ম 15 ছাড়া কিন্তু এই অ্যালটমেন্ট সম্ভব নয়। এটা সঠিকভাবে পূরণ এবং যথাযথভাবে স্বাক্ষরিত ফর্ম 15 দিতে হবে। আহ, অনেক সময় দেখা যায় যে অথরাইজ যে সিগনেটরি সিগনেচার মিসিং থাকে, ডেটও শেয়ার ইনফরমেশনে অসামঞ্জস্য থাকে। এই বিষয়গুলো খুব সুন্দর মতো দেখতে হবে। এরপরে আসছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে মূলধন জমা জমা হওয়ার ফাইন্যান্সিয়াল এভিডেন্স হিসেবে কাজ করে। এটি প্রমাণ করে যে শেয়ার শেয়ার মানি প্রকৃতপক্ষে কম্পিউটারের ব্যাংক হিসেবে কোম্পানি ব্যাংক হিসেবে জমা হয়েছে। বিশেষভাবে খেয়াল করতে হবে যেন ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট, ডিপোজিট ডেট এবং শেয়ার অ্যালটমেন্ট ইনফরমেশন ফর্ম 15 ও বোর্ড রেজুলেশন এর সঙ্গে সামঞ্জস্য থাকে। ছোট একটি মিসম্যাচও ভেরিফিকেশন ডিলে কারণ হতে পারে। এরপর আসছে ভেন্ডর ভেন্ডরস এগ্রিমেন্ট। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে প্রযোজ্য সেখানে হচ্ছে বিশেষ করে ক্যাশ কনসিডারেশনের পরিবর্তে অ্যাসেট, প্রপার্টি অথবা আদার কনসিডারেশন এর মাধ্যমে শেয়ার অ্যালটমেন্ট করা হলে সেটা ভেন্ডর এগ্রিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই এগ্রিমেন্টের মাধ্যমে প্রমাণিত হয় যে সম্পদের বিপরীতে কোনো শেয়ার বরাদ্দ করা হয়েছে। তার তার টার্মস এন্ড কন্ডিশন কি, প্রপার ডকুমেন্টেশন না থাকলে রেগুলেটরি অথরিটি ট্রানজেকশনের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তুলতে পারে। অর্থাৎ আরজেসিতে যখন ফাইল রেকর্ড করাবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোথাও কোথাও প্রবলেম হয়েছে। এরপরে আসছে নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি। প্রয়োজন অনুযায়ী এক্সিস্টিং ডাইরেক্টরস
শেয়ারহোল্ডারদের শেয়ারহোল্ডারদের কাছ থেকে এনওসি নিতে হবে, যেন ভবিষ্যতে জটিলতা এড়ানোর জন্য। অনেক সময় দেখা যায় যে এনওসি না থাকলে এই ফাইল পাস করবে না, এবং ভবিষ্যতে কোনো একজন শেয়ার হোল্ডার বলতে পারে যে আমি তো চাইনি এই অ্যাডজমেন্ট, এবং এই সংক্রান্ত অসংখ্য ডিসপিউট আরজেসি তে জমা আছে। অনেক সময় আরজেসি নামে মামলাও হয় এই সংক্রান্ত ইস্যুতে। এই জন্য এনওসি জমা দিতে হয়। এরপরে আসছে এনক্যাশমেন্ট সার্টিফিকেট। এটাও বিশেষ করে ফরেন শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এনক্যাশমেন্ট সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, বিশেষ করে ফরেন শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে। এটি অথরাইজড ডিলার ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়। ফরেন রেমিটেন্স যথাযথভাবে এসেছে কিনা তা নিশ্চিত করে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য এই সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে থাকে, এবং এই সার্টিফিকেটটাও দিতে হবে যদি ফরেন শেয়ার হোল্ডার থাকে। অডিটর সার্টিফিকেট, একজন প্রফেশনাল অডিটরের সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে নিশ্চিত হয় যে শেয়ার হোল্ডারের অ্যালটমেন্ট প্রসেস প্রপারলি হয়েছে, যা অ্যাপ্লিকেবল রেগুলেটরি রিকোয়ারমেন্টস অনুযায়ী সম্পন্ন হয়েছে। অডিটর সার্টিফিকেট একটি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল অ্যাসুরেন্স হিসেবে কাজ করে, যা রেগুলেটরি অথরিটি এর নিকট সাবমিশনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। এরপরে আসছে শেয়ার সার্টিফিকেট, শেয়ার রেজিস্টার। শেয়ার সার্টিফিকেট এবং শেয়ার রেজিস্টার প্রমাণ করে যে শেয়ার ইস্যু করার পর তা যথাযথভাবে অ্যালট ও রেজিস্টার করা হয়েছে। অনেক সময় দেখা যায় শেয়ার শেয়ার অ্যালটমেন্ট করা হলেও শেয়ার রেজিস্টার আপডেট করা হয়নি। এই ধরনের অসামঞ্জস্য ভবিষ্যতে শেয়ার ট্রান্সফার এবং ডিউ ডিলিজেন্সের ক্ষেত্রে সমস্যা হতে পারে। নোটিশ অফ দ্য বোর্ড মিটিং, বোর্ড মিটিং এর নোটিশ প্রমাণ করে যে মিটিংটি আসলে প্রপারলি হয়েছে, আইনগতভাবে হয়েছে, এবং কোম্পানির প্রপার নোটিশ পিরিয়ড মেনে আহ্বান করা হয়েছে। নোটিশ এর ডেট, মিটিং ডেট এবং এজেন্ডার মধ্যে সামঞ্জস্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রপার নোটিশ ছাড়া গৃহীত রেজুলেশনের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। মাইনুটস এন্ড রেজুলেশন অফ দ্য বোর্ড মিটিং, বোর্ড মিটিং এর রেজুলেশন সুন্দর মতো গ্রহণ করা বাঞ্ছনীয়। এখানে কিছু কিছু বিষয় বিশেষভাবে খেয়াল করতে হবে। কিছু পয়েন্ট, যেমন নাম্বার অফ শেয়ার অ্যালোটেড, ফেস ভ্যালু ফেস ভ্যালু প্রিমিয়াম যদি থাকে সেই বিষয়, নেম অফ দ্য অ্যালোটিস, অ্যামাউন্ট রিসিভড, অ্যাপ্রুভাল অফ শেয়ার অ্যালটমেন্ট। প্রতিটি ডকুমেন্টস, এখানে 1 থেকে 9 যে ডকুমেন্টস গুলোর কথা আমি বললাম, প্রত্যেকটি ডকুমেন্টস সুন্দরভাবে জমা দিতে হবে, এবং এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করবে যে অ্যালটমেন্ট প্রসেসটি সঠিকভাবে হয়েছে। এই চেক লিস্টটি ভালোভাবে আয়ত্ত করার মাধ্যমে আমরা আরজিসির শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত, ভুল কমানো, সময় সাশ্রয় এবং সর্বোপরি স্ট্রং প্রফেশনাল ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট গড়ে তুলতে পারবো। আমাদের এই আমি এখন থিওরিটিক্যাল পার্টটা বললাম, এরপরে এরপরে আসছেন প্র্যাকটিক্যাল পার্টে, এবং থিওরিটিক্যাল পার্ট এবং প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনাদের মনে হয়তো অনেক কোশ্চেন এখন জমা হয়েছে, যেটা প্র্যাকটিক্যাল পার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় আসলে মিসম্যাচ আছে। ওই অংশটা দেখার পরেই আপনাদের কাছ থেকে আমরা কোশ্চেন নেব। এখন আপনাদের সামনে প্র্যাকটিক্যাল পার্ট বলবেন মিজানুর রহমান, এফসিএস। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ জেসমিন আক্তার, এসসিএস ম্যানেজিং পার্টনার, জেসমিন এন্ড অ্যাসোসিয়েটস। আসলে উম, আজকের সেশনের যে মানে মূল বিষয়, হেডলাইনে যেটা বলা আছে, হাউ টু ইনক্রিজ পেড আপ ক্যাপিটাল, এটার একেবারে নির্যাসটুকু আসলে ম্যাডাম আপনাদের সাথে শেয়ার করলেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে মানে পেড আপ ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে কোম্পানির, কেন কেন এটা দরকার, পেড আপ ক্যাপিটাল ইনক্রিজ করার দরকারটা কেন। একটা কোম্পানি যখন রেজিস্ট্রেশন হওয়ার সময় সেই কোম্পানির ফর এক্সাম্পল 10 লক্ষ টাকা পেড আপ অথরাইজ ক্যাপিটাল নিয়ে কোম্পানি গঠন করলো। 10 লক্ষ টাকার মধ্যে
1 লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল, বাকি 9 লক্ষ টাকা আনপেইড থাকলো। তো যখন কোম্পানির বিজনেস বড় হতে থাকে, কোম্পানির বিজনেস বড় হতে যখন থাকে, তখন একটা সময় গিয়ে কোম্পানির ক্যাপিটাল প্রয়োজন হয়। সম্পদ কেনার জন্য প্রয়োজন হতে পারে, ব্যবসা বড় করার জন্য প্রয়োজন হতে পারে। তো কোম্পানি আইনের আহ এই যখন এরকম এরকম একটা সিচুয়েশন আসে একটা কোম্পানিতে, যে কোম্পানি ব্যবসা বড় করা দরকার, কোম্পানির অ্যাসেট কেনা দরকার, হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে ব্যাংক লোন হয়তো পাওয়ার কথা ছিল, ব্যাংক লোন পাওয়া যায় নাই। এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয় কোম্পানির ব্যবসাকে বড় করার জন্য বা কোম্পানির অ্যাসেট কেনার জন্য, কোম্পানির পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ করতে হয়। সেই ইনক্রিজ করার ক্ষেত্রে আপনার কোম্পানি আইনের সেকশন 151, কোম্পানি আইনের সেকশন 151, এইখানে এই কোম্পানির ক্যাপিটাল কিভাবে ইনক্রিজ হবে সে সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো আমরা উম, উম, মূল বিষয়ে যাওয়ার আগে এই সেকশন 151টা একটু দেখে নিব। সেকশন 151টা একটু দেখে নিব। আহ কোম্পানির শেয়ার বরাদ্দ সম্পর্কে, মূলধন, পরিশোধিত মূলধন বৃদ্ধি করা সংক্রান্ত বিষয়ে কোম্পানি আইন কি বলছে, এই বিষয়টা আমরা দেখে নিব। আচ্ছা, আমি এই এই বিষয়টা যাওয়ার আগে আহ আমাদের আমি খেয়াল করলাম যে 2-3 জন হ্যান্ড রেজ করেছেন। আপনারা কিছু বলতে চাচ্ছিলেন, যদি বলেন আমি একটু শুনে এগোতে পারি। স্বর্ণাভা মনে হয় হ্যান্ড রেজ করেছিলেন কিছু বলার জন্য, আর মাহবুব আলী ভাই। স্যার আমি ওমর ফারুক বলছিলাম স্যার। ওই রিটেন আর্নিং থেকে যদি পেড আপ ক্যাপিটাল বাড়ানো হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে আর কি, এটা জানার জন্য। আচ্ছা, এটা আমি মানে সেশনের একটা পর্যায়ে গিয়ে বলবো, আপনার কোশ্চেনের আনসার আপনি পাবেন। আরেকজন, মাহবুব আলী ভাই। না স্যার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। স্যার আমি যেটা স্বর্ণাপা, বলছি, সেটা স্বর্ণাপা। হচ্ছে জি স্যার, ভেন্ডর এগ্রিমেন্ট ইফ অ্যাপ্লিকেবল মাস্ট বি আপলোডেড, এটি একটু আমার বুঝতে প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি এটা আপনাকে একদম ক্লিয়ার করে দিব। এটা আপনার একদমই আমি ক্লিয়ার করব। আমি এখন যে জায়গাটায় আসছি, আমরা আজকের যে সেশন, এই সেশনের মূল জায়গাটায় আসছি। আসলে আমরা একটা সেশন করতেছি। এই সেশনটা কেন দরকার, সেই সেশনের আহ, কর্মযজ্ঞটা কি, সেশনের আমরা রিটার্ন ড্রাফটিং করব, রিটার্ন রেডি করব, জমা দিব, তারপরে ডিলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার হয়ে টোটাল কর্ম প্রক্রিয়াটা একদম সামারি করে ম্যাডাম আপনাদের সাথে শেয়ার করেছেন। আমি যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কাজটা আমার কেন দরকার, সেখান থেকে কোম্পানি ল কি বলছে সেই জায়গাটা থেকে। তো আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনার কখন কোম্পানি পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন বৃদ্ধি করা দরকার। তো সেই সেই কখনের জায়গা যখন তৈরি হয়, তখন কি হবে, কিভাবে এই মূলধন আসলে বরাদ্দ হবে, কোম্পানি আইনের ভাষ্যটা কি, সেই বিষয়টা এখন আপনাদের আমি প্রথমে শেয়ার করতেছি। তারপরে এতে যাব। দেখেন এখানে লেখা আছে, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার। জি স্যার, পাচ্ছি। জি, দেখা যাচ্ছে। স্যার স্ক্রিনের লেখাটা এই আপনারা ডকুমেন্টটা কি আমাদেরকে শেয়ার করা আছে স্যার? হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছেন এটা কি আমাদের ওই যে পাওয়ার পয়েন্টটা দিয়েছিলেন ওই ডকুমেন্টটি কি আছে এই স্লাইড, মানে এখন যেটা দেখাচ্ছেন স্যার? না, এইটা আপনার ওখানে যাবে না, কারণ হলো এটা হচ্ছে আপনার আহ, যখন আপনি এটা স্লাইড কোম্পানি ল দেখবেন, ওইতে দেখেন। এরপরে যখন আপনি এই আহ, আমি যেভাবে দেখাচ্ছি, আপনি যখন এইভাবে দেখতে যাবেন তখন দেখতে পাবেন ওখানে দেওয়া আছে। আপনি মূল জায়গা থেকেই দেখাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, জি তাই। ঠিক আছে, ওখানে আপনি যখন যাবেন তখন আপনিও দেখতে পাবেন। তো আর কোম্পানি ল তো আপনাদের হাতের কাছেই আছে। আর যাতে কোম্পানি ল খুঁজতে না হয় সেজন্যই আমি এটা এখানে ইনকর্পোরেট করেছি আর কি, আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে দেখেন 1 নম্বরে বলছে শেয়ার মূলধন বিশিষ্ট কোনো কোম্পানি
উহার শেয়ার বরাদ্দ করলে উক্ত কোম্পানি অনুরূপ বরাদ্দের পর 60 দিনের মধ্যে নিম্নবর্ণিত দলিলাদি রেজিস্ট্রারের নিকট দাখিল করবে। অর্থাৎ কোম্পানির যদি শেয়ার মূলধন বৃদ্ধি করার প্রয়োজন পড়ে, কোম্পানির যদি শেয়ার অ্যালটমেন্টের প্রয়োজন পড়ে, যে বোর্ড মিটিং এ এই শেয়ার অ্যালটমেন্টের সিদ্ধান্তটা নেওয়া হলো, সেই সিদ্ধান্তের দিন থেকে 60 দিনের মধ্যে উইদিন 60 ডেজ এটা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আপনাকে দাখিল করতে হবে রেকর্ড করার জন্য। যদি আপনি 60 ডেজের মধ্যে দাখিল না করেন, তখন এটার জন্য আপনাকে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে দেন আপনাকে এই রিটার্ন রেকর্ড করতে হবে। 1 নম্বর সেকশনে যেটা বলা আছে। তারপরে বলছে যে 2 ক, বরাদ্দ সময়ের একটি রিটার্ন যাতে বরাদ্দকৃত শেয়ারের সংখ্যা ও উহাদের নামিক মূল্যের পরিমাণ, বরাদ্দ প্রাপ্যগণের নাম, ঠিকানা, জাতীয়তা, অন্যান্য পরিচয়, প্রত্যেক শেয়ারের উপর নগদে পরিশোধিত অপরিশোধিত অর্থ এবং নগদে প্রদেয় অর্থের পরিমাণ যদি থাকে বিবৃতি থাকতে হবে। অর্থাৎ একটা রিটার্ন জমা দিতে হবে, যে রিটার্নের মধ্যে এই কতে যা বলা আছে এই জিনিসগুলো থাকতে হবে, যেটার নাম হচ্ছে রিটার্ন অফ অ্যালটমেন্ট বা ফর্ম 15। এটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। তো রিটার্ন অফ অ্যালটমেন্ট বা ফর্ম 15 এর মধ্যে এই কতে যে বিষয়গুলি বলা আছে সেই বিষয়গুলি থাকবে। খতে বলছে নগদে ব্যতীত, স্বর্ণা আবার কোশ্চেনের আনসার, নগদে ব্যতীত অন্যভাবে সম্পূর্ণ বা আংশিক পরিশোধিত শেয়ার বরাদ্দের ক্ষেত্রে নিম্নবর্ণিত লিখিত চুক্তির অনুলিপি যথাযথভাবে স্ট্যাম্পযুক্ত বা নির্ধারিত পদ্ধতিতে সত্যায়নকৃত হতে হবে। অর্থাৎ কতে কতে বললো যে আপনি নগদে শেয়ার নিচ্ছেন, আপনার অ্যালটমেন্টটা হচ্ছে নগদ মূল্যে, যদিও কোম্পানি আইনে নগদের কথা বলা আছে, কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট এটা পারমিট করে না। ফাইন্যান্স অ্যাক্টে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যার নামে শেয়ার অ্যালটমেন্ট হবে, সেখান থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে শেয়ার অ্যালটমেন্টের টাকা, অর্থাৎ শেয়ারের টাকাটা আসলে দেন সেই টাকাটা শেয়ার অ্যালটমেন্ট হিসেবে একসেপ্টেড হবে। কিন্তু কোম্পানি আইনে কিন্তু এই কথা বলা নাই, কিন্তু ফাইন্যান্স অ্যাক্টে যেহেতু বলা আছে, আরজেসিতে আপনার এই ব্যাংক ট্রান্সফার না হলে পরে অ্যালটমেন্ট তারা অ্যাকসেপ্ট করেন। যাই হোক, তো যে সকল ক্ষেত্রে নগদ টাকার বিনিময়ে বা কোনো ব্যাংক ট্রানজাকশন ব্যতীত কোনো সম্পত্তি, মনে করেন কোম্পানির একটা অ্যাসেট দরকার, কোম্পানির এমন একটা অ্যাসেট দরকার যে অ্যাসেটটা কোম্পানির নাই কিন্তু মিস্টার এক্স বা মিস্টার ওয়াই এর আছে। তো সেই অ্যাসেটটা যদি কোম্পানির নামে আসে, তাহলে পরে কোম্পানির ব্যবসা করতে ব্যবসাটা খুব বড় হবে। যেমন মনে করেন আপনি একটা হাউজিং রিয়েল এস্টেট করবেন। রিয়েল এস্টেট করার জন্য আপনার মেইন রোডের সাথে আপনার ভিতরে 100 বিঘা জমি আছে, কিন্তু মেইন রোড থেকে আপনার ওই হাউজিং প্রজেক্টে ঢোকার জন্য কি আপনার কোনো রাস্তা নাই। তখন আপনি ওই জমিটা নেওয়ার জন্য, ওই জমিটা যদি আপনি নেন তাহলে আপনার হাউজিং প্রজেক্ট সাকসেসফুল হবে। এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন, তখন ওই জমির মালিকের সাথে আপনি একটা ভেন্ডোর্স এগ্রিমেন্টে যাবেন, কেনা বেচার একটা চুক্তি করবেন যে ইয়েস, আমার এখানে যে জমিটা আছে এই জমিটার দাম 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা আমি এই কোম্পানির এই আমার 100 কোটি টাকা দামের সম্পত্তিটা আমি কোম্পানিকে দিব, এবং কোম্পানি আমার নামে 100 কোটি টাকার শেয়ার বরাদ্দ করবে। তাহলে এই যে কেনা বেচার সম্পদের বিনিময়ে যখন শেয়ার বরাদ্দ হচ্ছে, তখন কিন্তু আপনার ব্যাংকে কোনো ট্রানজাকশন হচ্ছে না, কোনো নগদ অর্থের লেনদেন হচ্ছে না। তখন কি হচ্ছে, একটা এগ্রিমেন্ট হচ্ছে, ভেন্ডোর্স এগ্রিমেন্ট হচ্ছে। সেই ভেন্ডোর্স এগ্রিমেন্টের মাধ্যমে ওই জমিটা সাব কবলা রেজিস্ট্রি হবে কোম্পানির নামে, এবং কোম্পানি কি করবে, ওই পরিমাণ শেয়ার, অর্থাৎ জমির দাম যদি 100 কোটি টাকা হয়, সেই 100 কোটি টাকা মূল্যের শেয়ার এই যে পথে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেখানে ওইটাকে ওইভাবে রূপান্তর করে ফর্ম 15 বা অ্যালটমেন্ট জমা দিতে হবে। তো যে সকল ক্ষেত্রে আপনার এইরকম সিচুয়েশন আসতেছে, এইরকম পরিস্থিতি তৈরি হয়, তখন আপনার ওই যে
আপনার যে এই স্বর্ণাপার যে কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা আপনার ভেন্ডরস এগ্রিমেন্ট নাম্বার 3 ভেন্ডরস এগ্রিমেন্ট ইফ অ্যাপ্লিকেবল মাস্ট বি আপলোডেড। তো এই যে ভেন্ডরস এগ্রিমেন্ট যখন হবে, এইকে আপনার সাব রেজিস্ট্রি অফিসে উনি যে ওনার জমিটা কোম্পানির নামে লিখে দিবে, ভেন্ডরস এগ্রিমেন্ট না হলে তো উনি এটা করবে না। উনি যখন নিশ্চিত হবে যে ইয়েস আমার নামে কোম্পানি 100 কোটি টাকার শেয়ার আসবে, আমি কোম্পানির, উনি কন্ডিশন দিতে পারে যে আমি 100 কোটি টাকার সম্পত্তি দিব, আমাকে এমডির পজিশন দিতে হবে বা আমাকে চেয়ারম্যান পজিশন দিতে হবে বা এটসেট্রা কন্ডিশন দিতে পারে। সেই রকম কোনো প্রেক্ষাপট যদি তৈরি হয় তখন এই ভেন্ডরস এগ্রিমেন্ট প্রয়োজন হয়। 3 নম্বর স্বর্ণাপার কোশ্চেনের আনসার। এখন আসেন যে আপনার আমরা যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে এই যে কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্টে ছিলাম, কোম্পানি অ্যাক্টে ছিলাম। তাহলে কোম্পানি অ্যাক্টের তাহলে নগদ বরাদ্দ এবং সম্পত্তির মাধ্যমে বরাদ্দ বিষয়টা আপনার ক্লিয়ার হলেন। তারপরে এখানে এই যে অ এবং আতে এই বিষয়টাই বলা আছে। গতে এসে বলা আছে যে উল্লেখিত বরাদ্দকৃত শেয়ারের সংখ্যা এবং উহাদের নামিক মূল্যের পরিমাণ, এটা ওই অ্যালটমেন্টের মধ্যে বলা থাকবে। আপনাদের কিছুক্ষণ পরে আমি যে ফর্মটা দেখাবো সেই ফর্মের মধ্যে বলা আছে। আমি আইনটাকে এখানে আনার একমাত্র কারণ হচ্ছে যে এই অ্যালটমেন্টের মূল বিষয়গুলো যেহেতু এখানে বলা আছে, কিভাবে আপনি কি করবেন, বরাদ্দকৃত শেয়ারের সংখ্যা সম্পর্কে এখানে আপনার ডিটেলস বলা আছে। আপনারা যেহেতু আপনাদেরকে স্লাইডটা দেওয়া আছে, আপনারা এই স্লাইডে গেলে এই অপশনটা পাবেন। এটা মানে এই অ্যালটমেন্টের কাজ শেখার জন্য আপনাকে এই জায়গাটাও খুব ভালো করে জানতে হবে। তারপরে এখানে যা বলা আছে এই বিষয়ের প্রেক্ষিতে আপনি আরজিসি রেজিস্ট্রার বরাবর রিটার্ন দাখিল করবেন। রেজিস্ট্রার সেটা আপনার কি করবেন, উনি রেকর্ড করবেন। রেকর্ড করার পরে আপনার ওই কোম্পানির ওই শেয়ারটা বরাদ্দ দেওয়া হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে আপনার কথায় বললাম যে 60 দিনের মধ্যে আপনার কি হবে, রিটার্ন জমা দিতে হবে। 60 দিনের মধ্যে রিটার্ন জমা না দিলে আপনার হাইকোর্টে যাইতে হবে। বললাম না কিছুক্ষণ আগে, এটা হচ্ছে জেনারেল রুল। এবং আরজেসিতে এইটাকেই তারা অ্যাপ্লিকেবল করতেছে। কিন্তু যখন মনে করেন যে আপনি ভেন্ডরস এগ্রিমেন্ট করলেন, ভেন্ডরস এগ্রিমেন্ট করার পরে জমি রেজিস্ট্রি করার ব্যাপার আছে, জমি রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত তো আর তার নামে শেয়ার অ্যালটমেন্ট যাবে না। এই সমস্ত কর্ম পরিক্রমা করতে গিয়ে বোর্ড মিটিং এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে এই মানে এমন একটা প্রেক্ষাপট তৈরি হলো যে 60 দিনের মধ্যে রিটার্নটা আসলে কি আরজেসিতে জমা দেওয়া সম্ভব হলো। তখন কি হবে, তখন হাইকোর্টে যাওয়া এড়ানোর জন্য, যাতে আপনার হাইকোর্টে যাওয়া দরকার না হয়, সেজন্য কি বলা হয়েছে যে উপধারা 1-এ উল্লেখিত কোনো চুক্তি লিখিত না থাকলে কোম্পানি শেয়ার বরাদ্দ করার 60 দিনের মধ্যে উক্ত চুক্তি নির্ধারিত বিবরণাদি চুক্তিটি লিখিত আকারে থাকলে চুক্তিপত্রে যে স্ট্যাম্প যুক্ত করতে হবে সেই একই মূল্যের স্ট্যাম্প যুক্ত করে রেজিস্ট্রারের নিকট দাখিল করবে। এবং এখানে স্ট্যাম্প অ্যাক্ট অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, স্ট্যাম্প অ্যাক্ট অ্যাপ্লিকেবল হবে। 3 নম্বরে কি বলছে, রেজিস্ট্রার যদি এ মর্মে সন্তুষ্ট হন যে কোনো বিশেষ অবস্থার ক্ষেত্রে উপধারা 1 এবং উপধারা 2 এর বর্ণিত বিনির্দিষ্ট 60 দিনের সময় এই ধারার বিধানাবলী পালনের জন্য অপর্যাপ্ত, অর্থাৎ পর্যাপ্ত সময় নয়, তাহলে উক্ত 60 দিন সময় অতিবাহিত হবার পূর্বেই কোম্পানির আবেদন ক্রমে, কোম্পানির পক্ষ থেকে আবেদন করতে হবে রেজিস্ট্রারের বরাবর। কোম্পানির আবেদন ক্রমে তিনি প্রয়োজন অনুযায়ী উক্ত সময় বর্ধিত করতে পারবেন। এটা রেজিস্ট্রারের জুরিসডিকশনে, এটা রেজিস্ট্রারের হাতে। আমরা যখন কোম্পানির এজিএম সঠিক সময় করতে না পারি, এরকম এই যে ওই রেজিস্ট্রারের হাতে যেরকম 3 মাস সময় থাকে, এই রিটার্ন অফ অ্যালটমেন্টের ক্ষেত্রে এখানে 3 মাস, 2 মাস, 6 মাসের কথা বলা হয় নাই।
যতদিন সময় দরকার রেজিস্ট্রার তাকে দিতে পারবে। যদি কোম্পানি রেজিস্ট্রারের কাছ থেকে এই সময়টা নিয়ে থাকেন তাহলে আপনার উনি ওই রেজিস্ট্রার প্রেক্ষাপট অনুযায়ী যতদিন সময় কোম্পানিকে অ্যালাউ করবে ততদিনের মধ্যেই এই রিটার্ন অফ অ্যালটমেন্ট আপনার আরজেসিতে আপনি সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আর হাইকোর্টে যাওয়া লাগবে না। কিন্তু আপনি যদি এই সেকশন 3 আপনার সেকশন 3 আপনি যদি না জানেন তাহলে কি হবে, আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি রেজিস্ট্রারের বরাবর আবেদন করবেন না, তখন 60 দিন পার হয়ে যাবে, আপনার অ্যালটমেন্ট হয় নাই, তখন হাইকোর্টে গিয়ে আপনার কন্ডোলেশন অফ ডিলে চেয়ে, মাপ চেয়ে, ডোনেশন দিয়ে আপনার এই অ্যালটমেন্ট আবার রিকুপ করাতে হবে। এখানে আপনারা অনেক লয়ার আছেন যারা কোম্পানি কোর্টে প্র্যাকটিস করেন, হাইকোর্টে প্র্যাকটিস করেন। এই যে সেকশনটা আমি বললাম এটা আপনাদের খুবই কাজে লাগবে। সাধারণত যারা আরজেসিতে প্র্যাকটিস করেন ওনারা কিন্তু এই যে সেকশন 51 এটা কেউই পড়ে না, এটা এখানে কি লেখা আছে কেউ দেখেও না। একবারে ক্লায়েন্টকে বলে দেয় যে 60 দিন পার হয়ে গেছে, এখন হাইকোর্টে চলে যান। কোম্পানিকে কখনোই বলে না যে আপনি যে 60 দিনের মধ্যে রিটার্ন অফ অ্যালটমেন্ট জমা দিতে পারতেছেন না, এটা রেজিস্ট্রার বরাবর আবেদন করেন। রেজিস্ট্রারের হাতে একটা ক্ষমতা আছে, সে আপনার সময়টা বাড়ায় দিতে পারবে। এটা যারা আরজেসিতে কাজ করে এরাও সঠিকভাবে জানে না। এটা আমরা যারা প্রফেশনালি কাজ করি আমরা এদেরকে এই আবেদন করে বাধ্য করি। এবং আজকে থেকে আপনারা যারা এখানে আছেন আপনারা এই 51 এর সাবসেকশন 3 অ্যাপ্লাই করবেন। রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে যদি 60 দিন পার হয়ে যায়, 60 দিন শেষ হওয়ার আগেই আরজেসিতে আবেদন করার জন্য ক্লায়েন্টকে বলবেন। এটা প্রফেশনালি আপনার কাজটা শেষ হবে। তো এই ছিল আমার এই এই সেকশনের মূল যে প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়ে এখানে আরেকটু বিষয় আছে, সেটা হচ্ছে যে তবে শর্ত থাকে যে উপধারা 1 ও 2 এ বিনির্দিষ্ট সময়ের মধ্যে এই ধারার বিধান অনুযায়ী রেজিস্ট্রারের নিকট প্রয়োজনীয় দলিল দাখিলে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে কোম্পানি অথবা ব্যর্থতার জন্য দায়ী যে কোনো ব্যক্তি প্রতিকারের জন্য আদালতের নিকট আবেদন করতে পারবেন, যে কথা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। এবং আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে দৈবক্রমে বা ভুলক্রমে অথবা অন্য এমন কোনো কারণে উক্ত ব্যর্থতা সংঘটিত হয়েছে যদ্দরুন প্রতিকার মঞ্জুর হওয়া সমীচীন ও ন্যায়সঙ্গত, তাহলে দাখিলের জন্য আদালত উহার বিবেচনা অনুসারে প্রয়োজনীয় সময় অনুমোদন করে আদেশ দান করতে পারবেন। এটা হচ্ছে কি, যখন আপনি হাইকোর্টে গেলেন, হাইকোর্টে যদি চলে যান আপনি আপনার রেজিস্ট্রারের কাছে না গিয়ে ম্যাটারটা যখন হাইকোর্টে চলে গেল, অর্থাৎ সেকশন 4 এখানে 4-এর বিধান, এই ধারার বিধানাবলীর কারণে কোম্পানি যদি ব্যর্থ হয় তখন তাকে উহার প্রত্যেক কর্মকর্তা যিনি জ্ঞাতসারে উক্ত ব্যর্থতার জন্য দায়ী, তিনি উক্ত ব্যর্থতা যতদিন অব্যাহত থাকবে ততদিনের প্রতিদিনের জন্য অনধিক 1000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। প্রতিদিন 1000 টাকা জরিমানা দিতে হবে। যদি কোম্পানি সেক্রেটারি ব্যর্থতার কারণে হয়ে থাকে সে দিবে, যদি এমডির ব্যর্থতার কারণে হয়ে থাকে এমডি দিবে, চেয়ারম্যানের ব্যর্থতার কারণে হয়ে থাকে চেয়ারম্যান দিবে। যার ব্যর্থতার কারণে এই অ্যালটমেন্ট 60 দিনের মধ্যে আপনার সাবমিশন করা হলো না, রেকর্ড করা হলো না, বা আরজেসি রেজিস্ট্রারের বরাবর আবেদন করা হলো না, এদের জন্য এই অর্থদণ্ড অ্যাপ্লিকেবল হবে। এবং যখনই আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্ট এই অর্থদণ্ড ওই সংশ্লিষ্ট যিনি দোষী সাব্যস্ত হবেন তার উপর ইম্পোজ করবে এবং এটা তাকে দিতে হবে। তো লেটার অফ অ্যালটমেন্ট শেয়ার মূলধনের পরিশোধিত মূলধন বাড়ানোর যে মূল যে জায়গাটা, এখানে আজকে যারা আপনারা আমার সেশনে আছেন, আমার মনে হয় যে এই সেশনটা আমি আপনাদেরকে যতটুকু বুঝালাম এই সেম জিনিসটাই ইংলিশে নিচে দেওয়া আছে। আমি ওইখানে গেলাম না, এটা আপনারা পড়ে নেবেন। এবং এটা প্লিজ আপনারা আজকে সেশন শেষে আপনারা এটা 10 বার পড়বেন। পড়লে এই রিটার্ন অফ অ্যালটমেন্টের পুরো প্রক্রিয়া আপনার কাছে কি পরিষ্কার হয়ে যাবে। এটা কখন রেজিস্ট্রারের কাছে যাইতে হবে, কখন আপনার 60 দিনের মধ্যে কি করতে হবে না করতে হবে সবকিছু।
এরপরে আমি আবার প্র্যাকটিক্যাল সেশনে চলে আসছি। এখন এই জায়গাটায় বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বোঝার ক্ষেত্রে? স্যার কোশ্চেন তো এখানে অনেকগুলি করা যায়, খুব গুরুত্বপূর্ণ। আমি বলতে চাচ্ছিলাম যে ওই ভেন্ডরের বিষয়টা যেটা বললেন স্যার, যে পেপারস গুলো চুক্তি ঠিক আছে, চুক্তি করলো, আমি কোম্পানির সাথে চুক্তি করলো, এখানে নন ক্যাশ যে ট্রানজেকশনটা, এই ট্রানজেকশনের জন্য বলতেছেন যে প্রয়োজনীয় কাগজপত্র কি ভেন্ডরের সাথে যে চুক্তি হইলো, দলিল এবং দলিল সাথে সম্পৃক্ত যে কাগজগুলো সেইগুলো। হ্যাঁ, আপনার ভেন্ডরস এগ্রিমেন্ট অনুযায়ী আপনার ভেন্ডরস এগ্রিমেন্ট অনুযায়ী কোম্পানিকে যে সম্পত্তি ওই ভেন্ডর দিচ্ছেন, সেই সম্পত্তি কোম্পানির নামে সাব রেজিস্ট্রি করে দেওয়া এবং কোম্পানি তার কাছ থেকে তাকে শেয়ার বরাদ্দ দেওয়া। এই সংক্রান্ত যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস এর কথা বলা হয়েছে। যদি কোনো শর্টফল থাকে, যদি কোনো ডিলে হয়, তখন রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে। স্যার বা এইখানে একটা কথা, আপনার এরকম হতে পারে যে আপনি নগদেই আপনি শেয়ার অ্যালটমেন্ট দিলেন, দেওয়ার পরে আপনার অ্যালটমেন্টের ডিসিশন হয়ে যাওয়ার পরে বোর্ডের পরিচালকদের মধ্যে ক্যাচাল লেগে গেছে, এমডি চেয়ারম্যানের মধ্যে প্রবলেম হয়ে গেছে, তখন ওই রিটার্ন অফ অ্যালটমেন্ট তারা জমা দিচ্ছে না, এটা স্টক করে রাখতেছে, বা বিভিন্ন মামলা মোকদ্দমা বোর্ডের সিদ্ধান্ত হওয়ার পরে এই সবকিছু সই স্বাক্ষর হওয়ার পরেও এক পক্ষ ওই আরজেসি থেকে পিটিশন দেয় যে এই অ্যালটমেন্টের সাথে আমি একমত না, তখন এইরকম কোনো প্রেক্ষাপট, প্রথমে বললাম হলো সম্পত্তির বিনিময়ে, আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নগদ লেনদেনের ক্ষেত্রে যদি এরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয়, তখন আপনাকে ওই যে রেজিস্ট্রারের কাছে সময় নিতে মানে সেম সেম রেজিস্ট্রার সেম প্রসেস, সেম প্রসেসে করতে হবে স্যার। সেম প্রসেস। স্যার ভেন্ডরের ব্যাপারটা আর একটা কোশ্চেন এখানে, যে ভেন্ডরের সাথে যখন আমি মানে কোম্পানি চুক্তি করলো, যে ভেন্ডরও রাজি হইলো, এখানে নন ক্যাশ ট্রানজেকশন বাদেও তো কিছু ক্যাশ ট্রানজেকশন হয়, যখন রেজিস্ট্রি কমপ্লিট করবো, তখন এই ভ্যালুটা কিভাবে ইন্ডিকেট, তখন তো কিছু পেপারস যুক্ত থাকে। না, ওইখানে যদি এরকম যদি কোনো কিছু থাকে, আমি কিছুক্ষণ পরে লেটার অফ অ্যালটমেন্ট দেখাবো, সেখানে ওই খাত দেওয়া আছে আপনার ক্যাশের বিনিময়ে কতটুকু অ্যালটমেন্ট হচ্ছে, আর আপনার নন ক্যাশ কতটুকু হচ্ছে, জি স্যার। অর্থাৎ কতটুকু ক্যাশ টাকার বিনিময়ে বরাদ্দ হচ্ছে আর জি স্যার। কতটুকু ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে বরাদ্দ হচ্ছে, এটা আপনার ওই লেটার অফ অ্যালটমেন্টে যখন আমি যাব তখন আপনাকে আমি দেখাবো। আর স্যার এটা অ্যাপ্লাইটা অবশ্যই 60 দিনের মধ্যে করতে হবে। 60 দিনের মধ্যে রিটার্নটা আপনাকে সাবমিট করতে হবে আরজেসিতে। না স্যার, আমি যদি দেখতে পাচ্ছি যে আমি 60 দিনে কমপ্লিট হচ্ছে না, এটা কি 59 দিনের মাথায় অ্যাপ্লাই করবো, নাকি 61 দিনের মাথায়, যে 61 দিনে যা করবো কোনটা? না, আপনার 60 দিন শেষ হওয়ার আগে আবেদন করতে হবে। সেটাই বলছি স্যার, যে 59 দিনে আমি যা করবো এটা। আপনি 59 দিনে গিয়ে যদি আবেদন করেন, তাহলে তো আপনার ওই আবেদনটা প্রসেস হওয়ার জন্য আপনি রেজিস্টার সময় পাইলো না। যথেষ্ট আপনাকে সময় পাবে না। ওই 60 দিন শেষ হওয়ার আগেই যাতে আপনার টাইম বরাদ্দ হয়, সেইভাবে আপনাকে আবেদন করতে হবে। এটা মিনিমাম স্যার একটা, স্যার প্লিজ এটা যদি কোশ্চেন করা ঠিক না, এটা মোটামুটি কতদিন সময় আমরা অ্যাপ্লাইটা করব? এটা আসলে যখন এরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয় যে বোঝা যায় যে এখানে সময় লাগতে পারে, জি স্যার। সে ফর এক্সাম্পল, জি স্যার। ওই যে জমিটা কোম্পানির নামে যাবে, সেই জমিটা যদি রাজুকের কোনো জমি হয়, জি স্যার। হ্যাঁ রাজুকের কোনো জমি ল্যান্ড হয়, তখন রাজুকের কাছ থেকে পারমিশন নেওয়ার ব্যাপার থাকে। জি স্যার। রাজুক যতক্ষণ পারমিশন ক্লিয়ারেন্স না দিবে, ততক্ষণ সেই জমি কি ওই ভেন্ডর রেজিস্ট্রি হবে না স্যার। রেজিস্ট্রি করে দিতে পারবে না। পারবেও না। তো এরকম সিচুয়েশন যখন থাকে, তখন ওই বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে এই আবেদনটা রেজিস্টার বরাবর করে রাখতে হয়, এবং রেজিস্টারকে এই বিষয়ে আপডেট করে রাখতে হয় যে এই ঘটনার কারণে আমার এটার সময় লাগবে। থ্যাংক ইউ স্যার। এটা তো স্যার আমরা যখন অ্যাসেট মানে ট্রান্সফারে যখন বিষয় আসবে, সেটা মানে ফুল ক্যাশ মানে ফুল অ্যাসেট ভেন্ডর এগ্রিমেন্টে হোক অথবা আংশিক হোক, তখন তো এটা বোর্ডের ডিসিশন আসবে যে আমরা এটা কিভাবে ট্রান্সফারটা করব, তো সেটার জন্য কি পরিমাণ সময় বরাদ্দ দরকার।
যদি আমরা মনে সময় করি তো যে নর্মালি কোম্পানি আইন বলে দিচ্ছে 60 দিনের মধ্যে আপনাকে দিতে হবে। জি, আপনি যদি 60 দিনের মধ্যে না পারেন, না পারার কোনো কারণ তৈরি হয়, কোনো প্রেক্ষাপট তৈরি হয়, তাহলে আমি যদি আগে মনে আবেদন করেন করে যে রাখবো। আপনার যেমন মনে করেন যে 24-এর 5ই আগস্টের মতো কোনো সিচুয়েশন তৈরি হয়, 5ই আগস্টের জি, আগের দিন 4ঠা আগস্ট আমি একটা রিটার্ন ওই দিন জমা না দিলে এটা এক্সপায়ার, মানে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আমার আমার লোক গেছে আরজেসিতে রিটার্ন জমা দেওয়ার জন্য। ওইখানে গিয়ে দেখে যে আপনার কারণ বাজারে কোপাকুপি হচ্ছে। তো সেই সেই প্রেক্ষাপটে আরজেসি দরজা ক্লোজ করে রাখছে, ভিতরে কেউ ঢুকতে পারতেছে না। এরকম এরকম সিচুয়েশন যখন হয় তখন আর কি অনাকাঙ্ক্ষিত পরিবেশ যখন তৈরি হয়, বিষয়গুলো আসলে রেজিস্ট্রারকে কনভিন্স করা। এই স্যার 60 দিন হিসাব কবে থেকে শুরু করবো? একদম যেদিন বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো সেদিন থেকে। থ্যাংক ইউ স্যার। এটা কোম্পানি স্যার সেক্রেটারি বা বোর্ডের একটা অফিসারদের উপর ডিপেন্ড করছে তারা এটা কিভাবে মানে কতদিন আগে অ্যাপ্লাই করবে আরজিএসসি তে। এটা কোম্পানি সেক্রেটারি, তো ওনাকে তো বুঝতে হবে যে উনি জি, আহ, যেহেতু এটার জন্য সেই রেসপন্সিবল। আসলে যদি পেনাল্টি হয়, হাইকোর্ট যদি কোনো জরিমানা করে, কোম্পানি সেক্রেটারি কি 1 নম্বরে করবে, 2 নম্বরে করবে এমডি কে, 3 নম্বরে করবে চেয়ারম্যানকে। দিন থেকে জি, জি। স্যার একটা কোশ্চেন স্যার। জি প্লিজ। স্যার 60 ডেজ তো এটা তো ক্যালেন্ডার ডে, তাই না স্যার? 60 ডেজ, যেদিন আপনার সিদ্ধান্ত হবে সেদিন থেকে 60 দিন। এখানে মানে এর মধ্যে আপনি বলতে পারবেন না যে মাঝখানে তো ঈদের ঈদের ছুটি ছিল, মাঝখানে তো ওই শবে কদরের ছুটি ছিল, মাঝখানে তো 16ই ডিসেম্বর ছিল, এগুলো আপনি বলতে পারবেন না। তার মানে এটা ওয়ার্কিং ডে না, ক্যালেন্ডার ডে। জি স্যার। ক্যালেন্ডার ডে, রাইট। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার এটা কি বোর্ডের ডিসিশনে যদি 60তম মানে দিন যদি vendor- ছুটির দিন থাকে, 60তম দিন যদি কোনো হলিডে থাকে তাহলে কি হবে? তাহলে কি তার পরের দিন নাকি আগের দিন? আপনাকে 60 দিনের মধ্যেই দাখিল করতে হবে। আপনি যদি ওই ছুটির দিন ছুটির দিন যদি আপনার 60তম দিন হয়, হ্যাঁ 60তম দিন যদি ছুটির দিন হয়, আপনি তারপরের দিন অফিস খুললে পরে ওদের সফটওয়্যারে আপনি সাবমিশন দিতে পারবেন না। সফটওয়্যার লক লক করে ফেলবে 60 দিন। স্যার যদি ভেন্ডরস এগ্রিমেন্টের পরবর্তী প্রয়োজন পরবর্তী হয়, বিষয়ে আমরা আলোচনা করি। প্রশ্ন এখন নিলে আমরা শেষ করতে পারবো না কিন্তু স্যার। স্যার একটু তাহলে জানার এই ছিল এই স্যার, যদি বিষয়ে ভেন্ডরস এখানে এগ্রিমেন্টের এখানে এখানে এই আসলে জায়গাটা তো আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। স্যার একটু জানা ছিল স্যার, যদি ভেন্ডরস জি স্যার, এগ্রিমেন্ট প্রয়োজন ক্লিয়ার। হয় সেক্ষেত্রে কি স্যার বোর্ডের ডিসিশনেই হবে নাকি এটার জন্য এজিএম বা ইজিএম এর প্রয়োজন হবে? আপনার এই সকল ক্ষেত্রে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আপনার জেনারেল মিটিং এর প্রয়োজন হয়। জেনারেল মিটিং এ শেয়ার হোল্ডারদের সিদ্ধান্তের প্রয়োজন আছে যদি এটা লিস্টেড কোম্পানি হয়, কারণ সেখানে লিস্টিং রেগুলেশনস, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, তারপরে বিভিন্ন প্রাইমারি রেগুলেটরদের যে নিয়ম কানুন সেগুলা ফুলফিল করে তারপরে দায়িত্ব হবে। সেক্ষেত্রে স্যার 60 ডেজ কি মানে এজিএম বা ইজিএম থেকে হবে নাকি বোর্ড থেকে ধরতে হবে স্যার? আপনার যদি এই অ্যালটমেন্টের ইস্যু যদি এজিএম এ চলে যায়, হ্যাঁ জি, যেমন একজন একটা কোশ্চেন করছেন আমাকে কিছুক্ষণ আগে, যে রিটেন আর্নিংস থেকে যদি এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়, তো রিটেন আর্নিংস থেকে শেয়ার বরাদ্দ কিভাবে দেয়? রিটেন আর্নিংস থেকে শেয়ার বরাদ্দ দেয় হচ্ছে শেয়ার ওই যে স্টক ডিভিডেন্ডের মাধ্যমে, বোনাস ডিভিডেন্ডের মাধ্যমে। যখন আপনি স্টক ডিভিডেন্ড দিবেন, বোনাস ডিভিডেন্ড দিবেন, তখন কিন্তু আপনার সেই সিদ্ধান্তটা আসবে কোথায় গিয়ে? এজিএম এজিএম থেকে। এ গিয়ে। তখন আপনার অ্যালটমেন্টের ডেটটা হবে এজিএম এর ডেট। জি, ক্লিয়ার স্যার। আর যদি যেই সমস্ত ক্ষেত্রে এজিএম এ যাওয়া লাগতেছে না, সেই সমস্ত ক্ষেত্রে হলো বোর্ড মিটিং এর ডেট। জি, তো আমি আপনাদেরকে আহ, কি বলে এই সেকশনের মূল বিষয়গুলা কি বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি আমি আবার ইয়েতে ফিরে যাচ্ছি। এই যে এখন যে বিষয়টা দেখতে পাচ্ছেন, লেটার অফ অ্যালটমেন্ট অফ শেয়ারস অফ দ্য কোম্পানি, এইটা হচ্ছে অ্যালটমেন্টের ফর্ম। এখানে এখানে এই ফর্মের মধ্যে আপনার দেখেন এই ফর্ম 15 আপনার এইভাবে কি করতে হবে, ম্যানুয়ালি আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনাদেরকে এগুলো আগে থেকে দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো
আপনাদেরকে প্রিন্ট করে রাখতে বললাম যে কারণে শুক্রবারে আপনাদের এই ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে দিব। আপনাদেরকে এই ফর্ম পূরণ করতে হবে, ব্ল্যাঙ্ক ফর্ম। আপনারা ড্রাফট এই ডকুমেন্টেশন গুলা ড্রাফটিং গুলা পারতেছেন কিনা সেটা দেখার জন্য। দেখেন এখানে খেয়াল করেন, শেয়ার অ্যালোটেড পেয়েবল ইন ক্যাশ এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার। শেয়ার অ্যালোটেড পেয়েবল ইন ক্যাশ, অর্থাৎ যদি আমি ক্যাশ কনসিডারেশনের মাধ্যমে সেটা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করি, আমি এখন টাকা দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার কি, সেক্ষেত্রে আমি কিভাবে করব? দেখেন এখানে লেখা আছে শেয়ারের যত রকমের প্রকার আছে, অর্ডিনারি শেয়ার। আমি এখানে আপনাদের একটা মানে যে অ্যালটমেন্টটা দেখাচ্ছি, এটা অর্ডিনারি শেয়ার। নমিনাল অ্যামাউন্ট কত? নমিনাল অ্যামাউন্ট এটার ভ্যালু কত, পার ভ্যালু কত, মানে শেয়ারের মূল্য কত করে। এখানে আপনি যে কোম্পানির কাজ করবেন সেটা যদি 10 টাকা হয়, এখানে 10 টাকা লিখবেন। যদি 1000 টাকা হয় 1000 টাকা লিখবেন। তারপরে কি পেইড আপ, এইখানে আপনি যেই টাকাটা লিখবেন সেইটার যত টাকা আপনি পেইড আপ করবেন তত টাকা আপনি এখানে লিখবেন, আর টোটাল যত টাকা আসলো সেই টাকাটা আপনি এখানে লিখবেন। এটা হলো ক্যাশ কনসিডারেশনের ক্ষেত্রে। শেয়ারের ধরন কি, তারপরে শেয়ারের নমিনাল ভ্যালু কত, প্রতিটি শেয়ারের দাম কত, কত টাকা পরিশোধ করা হলো, টোটাল কত টাকা পরিশোধ করা হলো। তাহলে কোম্পানি আইনের সেকশন 151 এর সাবসেকশন 2 তে যে কথাগুলো বলা হয়েছে সেটা হলো এই কথাটা, এখানে যেটা বলা হয়েছে সেটা। তার একটা পয়েন্ট এখানে আসলো। 2 নম্বরে কি বলছে? শেয়ার অ্যালোটেড ফর এ কনসিডারেশন আদার দেন ক্যাশ। ওই যেটা বললাম কিছুক্ষণ আগে, ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে যেই শেয়ার অ্যালটমেন্ট সেইটা। এখন একটা এরকম যদি হয় যে ক্যাশের বিনিময়ে কিছু শেয়ার যাচ্ছে, তাহলে সেটা এখানে আসবে। আর ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে যেই শেয়ার অ্যালট হচ্ছে সেটা এখানে আসবে, এই 2 নম্বরে আসবে। বুঝা গেল? স্যার ক্যাশ বোনাস শেয়ার ট্রানজাকশন, এখানে আসবে? ক্যাশ ট্রানজাকশনে যেগুলি আসবে, অর্থাৎ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যেই শেয়ার অ্যালটমেন্ট হবে সেটা আসবে 1 নম্বরে। আর যদি এই সেইটা ব্যতীত অন্য কোনো, অর্থাৎ যে ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে যদি শেয়ার অ্যালটমেন্ট হয় তাহলে 2 নম্বর, এই 2 নম্বর অ্যাপ্লিকেবল হবে। বোনাস শেয়ার স্যার, যে রিটেন আর্নিং, হ্যাঁ, রিটেন আর্নিং থেকে যদি স্যার অ্যালোকেট হয় সেক্ষেত্রে কি এইখানে আসবে যে 2 নম্বরে নাকি? রিটেন আর্নিংস থেকে যখন আপনার শেয়ার অ্যালটমেন্ট হবে তখন এই যে এই এই 1 নম্বরে আসবে। 1 নম্বরে আসবে। হ্যাঁ, 1 নম্বরে আসবে। রিটেন আর্নিং তো অ্যাজ লাইক ক্যাশ পেয়েবল স্যার। হ্যাঁ, তখন 1 নম্বরে আসবে। জি। ঠিক আছে, আর তাহলে স্যার এখানে মেড মেড অন দ্য ফলোইং ডেট, অগস্ট 29, 2024, এটা কি অ্যালটমেন্ট ডেট নাকি স্যার যে ডিসিশন ডেট, মানে মিটিং এর? এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালটমেন্ট ডেট। ওকে স্যার, ঠিক আছে। আপনার যদি অ্যালটমেন্ট ডেট, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যদি বোর্ড মিটিং এর ডেট অ্যালটমেন্ট ডেট হয় তাহলে এখানে সেই ডেট আসবে। যদি আপনার অ্যালটমেন্টটা শেয়ার অ্যালটমেন্ট এজিএম এ গিয়ে হয় তাহলে পরে এজিএম এ ডেট আসবে। আর আমি এই যে এখানে একটা ওই ভেন্ডরের ক্ষেত্রে একটা প্রশ্ন আমি করতে চাইছিলাম, যদি কেউ প্রশ্ন করে কোম্পানির ক্ষেত্রে, যে ভেন্ডর বলতেছে যে ওখানে রেজিস্ট্রেশন করতে গিয়ে শেয়ার তার 100 কোটি টাকা, কিন্তু এটা নন ক্যাশ ল্যান্ডের ভ্যালু, কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে গিয়ে সেখানে দেখা গেল যে 1 কোটি টাকা ব্যয় হয়েছে। হইতেই পারে, এই টাকাটার কথা বলছিলাম, তখন এটার সিচুয়েশনটা কি হবে, কি 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 এটার সিচুয়েশনটা হচ্ছে যে আপনার ওই যে 1 কোটি টাকার রেজিস্ট্রেশন খরচ, এই জমি রেজিস্ট্রির খরচ কাট দেওয়ার কথা। এটা স্যার, এটা কোম্পানি তো করবে, কোম্পানি যখন নিচ্ছে কোম্পানি। জমি বিক্রি করার মানে শুধু জমি না, যে কোনো সম্পত্তি বিক্রি করার কস্টিংটা সবসময় বিক্রেতাকেই বহন করতে হয়, ক্রেতা শুধু পেমেন্ট করে। জি স্যার। ঠিক আছে, রেজিস্ট্রেশন খরচ কিন্তু বিক্রেতাকে দিতে হয়। জি স্যার। কিন্তু বাস্তবে সেটা হয় না, যে কেনে সেই দেয়। সেই দেয়, সেটাই বলছি স্যার, যে কোম্পানি এখন এখানে 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 যেই টাকাটা খরচ হচ্ছে
এই টাকাটা কোম্পানি সিদ্ধান্ত নিবে যে এই টাকাটা 1 কোটি টাকার শেয়ার তাকে দিবে কিনা, নাকি এটা তারা এই অ্যালটমেন্ট এক্সপেন্স হিসেবে দেখাবে। যদি তারা মনে করে, তাদের ওই এগ্রিমেন্টে যদি থাকে যে ওই 1 কোটি টাকারও শেয়ার ওই তাকে দিতে হবে, তখন এখানে 1 কোটি টাকার শেয়ার তার এই 1 নম্বরে আসবে, আর এই 2 নম্বরে আসবে ওই বাকি 100 কোটি টাকার শেয়ার। মানে তারা ডিসিশন চাইলে যে আপনারা যদি চিন্তা করে দেখেন, আপনারা চিন্তা করেন যে 1 কোটি টাকার আপনারা যদি মানে এক্সট্রা কোনো খরচ দেখা দিতে পারে মিসেলেনিয়াস, সেটা আলাদা। আর যদি কনভার্ট করে শেয়ার দেখান তাহলে ক্যাশ হিসেবে কনসিডার স্টেপ হ্যাঁ, করো। তো এটা হলো বোর্ড মিটিং এর সিদ্ধান্ত, জেনারেল মিটিং এর সিদ্ধান্ত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হলো ফার্স্ট পেজ। সেকেন্ড আমার পেজে একটা আসেন। কোশ্চেন ছিল, আমি আমি একটা কোশ্চেন করব। আমি দেখানোটা শেষ করি, তারপরে করেন। একটু নোট রাখেন। আমার সেশনের মধ্যে যদি আপনার কোশ্চেনের আনসার চলে আসে, তাহলে তো আর আপনার কোশ্চেনটা করা লাগবে না, এমনও তো হইতে পারে, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে এইটা হলো সেকেন্ড পেজ। এই যে এখানে যে পেজটা আপনি দেখতেছেন, অর্থাৎ ডেট অফ অ্যালটমেন্ট। আপনি কিন্তু উপরে একবার দিয়ে আসলেন ডেট অফ অ্যালটমেন্ট, আবার এখানে এসে সেকেন্ড পেজে এসে এই যে ডেট অফ অ্যালটমেন্ট, এটা হতে পারে বোর্ড মিটিং এর ডেট, এটা হতে পারে এজিএম এর ডেট। আর এখানে কি যার নামে শেয়ার অ্যালটমেন্ট হচ্ছে তার নাম, আর এখানে হলো তার ঠিকানা। তারপরে কি তার ডেসক্রিপশন, শেয়ারের ধরন কি, প্রিফারেন্স, অর্ডিনারি যেটা, সেটা আপনাকে লিখতে হবে। লেখার পরে কি আপনার টোটাল কনসিডারেশন এখানে চলে আসলো, টোটাল কতটা শেয়ার তার নামে অ্যালটমেন্ট হচ্ছে। হওয়ার পরে এই যে এখানে কোম্পানির চেয়ারম্যান অথবা এমডি এটাকে স্বাক্ষর করবে। এই স্বাক্ষর হওয়ার পরে এটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে আপনার অ্যাকসেপ্টেড হবে। আসসালামু আলাইকুম। রিটার্ন অফ অ্যালটমেন্ট। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি পিএলসির please। জন্য কি অ্যালটমেন্ট এটা লাগবে? 151 পিএলসি হ্যাঁ, তো অনেক পিএলসি যেগুলো আর কি, পদ্মা অয়েল পিএলসি, হ্যাঁ, যখন স্টক ডিভিডেন্ড দেয় আর কি, তখন কি এই ফর্মটা ফিল আপ করতে হবে? অবশ্যই ফিল আপ করতে হবে। স্টক ডিভিডেন্ড দিলেই এই ফর্ম 15 ফিল আপ করতে হবে। ক্যাশ ফর্মে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং এজিএম আপনার তখন এজিএম এর ডেট হবে হলো এই যে ডেট অফ অ্যালটমেন্ট যেটা, এটা হবে এজিএম এর ডেট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা জিনিস, আপনার এই যে ফর্ম যেটা 10 স্টেটমেন্ট অফ শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ, প্রতি বছর যেটা দিই আর কি, সেটার সাথে এই যে রিটার্ন অফ অ্যালটমেন্ট কি ডিফারেন্স আছে? এটা কি ইয়ারলি তো আমি একবার দিই ফর্ম 10টা? আমি এখন রিটার্ন অফ অ্যালটমেন্টে আছি। আপনার শিডিউল ট্রেনে যখন যাব তখন এটা যোগ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এখন আপনি অ্যালটমেন্টটা খুব ভালো করে বোঝেন। অ্যালটমেন্টটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এইভাবে আপনার কি হলো, আপনার এই ম্যানুয়াল অ্যালটমেন্ট আপনি দিলেন। ম্যানুয়াল অ্যালটমেন্ট দেওয়ার পরে আপনার ওই রিটার্নটা আপনি ফিল আপ করলেন। এখন আসেন এখানে যে এটা এক্সট্রাক্ট দেওয়া আছে, রেজুলেশনের এক্সট্রাক্ট। আপনার যদি আপনার অ্যালটমেন্ট ডেট যদি হয় বোর্ড মিটিং এর ডেট, তাহলে আপনি এখানে বোর্ড মিটিং এর এক্সট্রাক্ট জমা দিবেন আরজেসিতে। আপনার যদি অ্যালটমেন্টের ডিসিশন স্টক ডিভিডেন্ড হয়, যদি এজিএম এ গিয়ে শেয়ার হোল্ডারদের অনুমোদন নিতে হয়, তাহলে আপনার এখানে আসবে জেনারেল মিটিং এর এক্সট্রাক্ট ডিসিশন। ক্লিয়ার? তাহলে এটা 2 রকমই হয়ে গেল। এটা হলো আপনার সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ রিটার্ন সাবমিশনের সময় আপনি জমা দিবেন। তারপরে কি আসলো, আপনার এই যে এক্সট্রাক্ট ফ্রম দি মাইনস অফ দি বোর্ড মিটিং অর অ্যানুয়াল জেনারেল মিটিং। তারপরে কি আসলো, আপনি যখন ম্যাডাম যেগুলো আপনাদের কিছুক্ষণ আগে বলছেন, রিটার্ন সাবমিশন করার সময় আপনাকে কি করতে হবে, আপনি যে কাজটা করবেন সেই অথরাইজেশন কোম্পানির কাছ থেকে আপনাকে নিতে হবে। কোম্পানি আপনাকে যে অথরাইজেশন দিবে, সেই অথরাইজেশন নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই, যে কোনো ফরম্যাটে আপনাদের এই অথরাইজেশনটা হলি হলো। আপনার ওকালতনামা, অথরাইজেশনটার সঠিক বাংলা হচ্ছে ওকালতনামা, আপনাকে কাজ করতে দেওয়ার জন্য অনুমতি। যেটা এখানে যারা অ্যাডভোকেট আছেন, যারা হাইকোর্টে প্র্যাকটিস করতেছেন বা বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করেন, ওনারা যেটাকে ওকালতনামা বলে, আর দেখছি সেটাকে বলতেছে লেটার অফ অথরাইজেশন। তাহলে এটা এখানে আপনি এইরকম করেই করতে হবে, নট নেসেসারি, এটা আপনাকে করতে হবে। আপনি যদি এখান থেকে এইভাবে নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। এটা একটা স্যাম্পল আপনার জন্য।
লেটার অফ অথরাইজেশন। তারপরে কি আসলো? এখন স্যার আসেন, ওই এক্সট্রাক্ট একটু আরেকবার দেখাবেন স্যার। মানে ওখানে ওই বোর্ড মিটিং এ যে আপনার সিদ্ধান্ত হয়েছে যে আহ আপনার শেয়ার অ্যালটমেন্ট হবে, সেইটার কথাটা কোথায় লেখা থাকে, নাকি ওটা লেখার এই যে প্রয়োজন নেই? রিজলভ দ্যাট, এই দেখেন রিজলভ দ্যাট, এই যে রিজলভ দ্যাট as recommended by the board of directors in its 81 meeting held on এত ডিসেম্বর এত, the proposal for issuance of এত percent stock dividend to such members whose name appeared in the company's register of members on the record date of listed company বলতেছে record date, আর নন লিস্টেড পাবলিক কোম্পানি এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হলো কি রেজিস্টার অফ মেম্বার্স বা রেজিস্টার অফ শেয়ার হোল্ডার্স, মেম্বার্স রেজিস্টার, সেখানে সেই তালিকা অনুযায়ী তাদের এটা কি এই যে বিফোর দি অ্যানুয়াল জেনারেল মিটিং বিএনডি ইজ হিয়ার বাই অ্যাপ্রুভ। জি স্যার, এটা ঠিক একটা আছে, ল্যাঙ্গুয়েজ, ধন্যবাদ। এটা একটা ল্যাঙ্গুয়েজ, আপনি অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ স্যার। সবাই তো আর একইভাবে রেজুলেশন লেখে না। জি ঠিক। আচ্ছা, এখন আসেন আমরা যে আপনাদের ইন্ট্রোডাকশনের সময় ম্যাডাম আপনাদেরকে বলে গেছেন যে ওই এনক্যাশমেন্ট সার্টিফিকেটের কথা, চেক লিস্টের মধ্যে এনক্যাশমেন্ট সার্টিফিকেটের কথা বলা ছিল 4 নম্বরে। এই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা আসলে কখন লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের শাহ আলম ভাই বলতেছিলেন যে লেখাগুলি খুবই ছোট ছোট, এটা পড়া যায় না, এখন কি পড়া যাচ্ছে? আর একটু বড় হলে ভালো হয়। এখন এইটা হচ্ছে কি এই এই যেই যেই ফর্মটা এখানে আমরা ইউজ করেছি, এই ব্যাংকের লেখাটাই এরকম ছোট ছোট, এটাকে এর থেকে বড় করার আমাদের পক্ষে সম্ভব হয় নাই, তাহলে আর পড়া যাইতো না। যে কারণে এটা তো মনে হয় এটা মানে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিবে নাকি? এটা হলো ব্যাংকে যদি আপনি যে শেয়ার অ্যালটমেন্ট দিবেন, সেই শেয়ার অ্যালটমেন্টের যদি এমন কোনো ব্যক্তির নামে দেন যিনি বাংলাদেশের লোক না, উনি একজন ফরেনার, তার টাকা দেশের বাইরে থেকে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে ঢুকবে, এরকম কোনো বিষয় যদি থাকে, যেমন এই ক্ষেত্রে এই কোম্পানির ক্ষেত্রে আপনার ইন্ডিয়া থেকে টাকা আসছে বাংলাদেশে, ইন্ডিয়া থেকে টাকা আসছে বাংলাদেশে, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে ইন্ডিয়ান, চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশি, চেয়ারম্যানের নামে কোনো শেয়ার অ্যালটমেন্ট দেওয়া হয় নাই, অ্যালটমেন্ট দেওয়া হয়েছে এমডির নামে। তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোম্পানি অ্যাকাউন্টে যত ডলার আসছে, সেই ডলার সমান কত টাকা হয় সেইটার এনক্যাশমেন্ট। এই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা ব্যাংক কোম্পানিকে দিবে, আবার আরজেসির একটা অ্যাক্সেস দেওয়া আছে ব্যাংকের কাছে, ব্যাংক এই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা সেখানে আপ করে দিবে। ব্যাংকের কাজ হলো এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা আপ করে দেওয়া, আর কোম্পানির কাজ হচ্ছে ব্যাংকের কাছ থেকে এটা নিয়ে রিটার্ন সাবমিশন করার সময় রিটার্নের সাথে এটা জমা দেওয়া। ফলে এইখানে আপনার আমার কোনো ক্রেডিট নাই, এই এনক্যাশমেন্ট সার্টিফিকেট ব্যাংক যেভাবে দিবে, লেখা ছোট লেখা হোক বড় লেখা হোক, লেখা বেশি হোক কম হোক, ব্যাংক যেভাবে দিবে আমাকে সেভাবে কি আরজেসিতে রিটার্নের সাথে জমা দিতে হবে, এবং ব্যাংক অ্যাকর্ডিংলি সেটা ওই আরজেসি পোর্টালে আপ করবে। আর আমাদের বোঝার বিষয় হচ্ছে যে কখন এই এনক্যাশমেন্ট সার্টিফিকেট লাগবে। তাহলে কখন এনক্যাশমেন্ট সার্টিফিকেট লাগবে, আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যখন কোনো ফরেনারকে আমরা শেয়ার অ্যালটমেন্ট দিব, সেই ক্ষেত্রে বিদেশ থেকে যখন টাকা আসবে, ডলার আসবে, কোম্পানির অ্যাকাউন্টে সেই ডলারটা ঢুকবে, কোম্পানি ব্যাংক থেকে এনক্যাশমেন্ট সার্টিফিকেট দিবে যে ইয়েস মিস্টার এক্স ওয়াই জেড এর কাছ থেকে এত ডলার সমান এত ডলার আসছে এই কোম্পানির, এই এটা ইকুইভ্যালেন্ট টু এত টাকা, এই টাকাটা দিবে, সেইটা দিয়ে কোম্পানি বোর্ড মিটিং করবে, বোর্ড মিটিং করে ওই পরিমাণ শেয়ারের টাকা অ্যালটমেন্ট দিয়ে দিবে তাকে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে এই এনক্যাশমেন্ট সার্টিফিকেট কনফার্ম হওয়ার পরে কোম্পানি বোর্ড মিটিং করে, বোর্ড মিটিং করে শেয়ার অ্যালটমেন্টের সিদ্ধান্ত নেয়।
ক্লিয়ার? তাহলে এনক্যাশমেন্ট সার্টিফিকেট গেল। তারপরে আসেন এনক্যাশমেন্ট সার্টিফিকেট ফ্রম দি ব্যাংক, এটা গেল। এখন আসেন আমার এনক্যাশমেন্ট সার্টিফিকেট হোক, আমার ওই যে ইয়ের কি বলে ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে হোক আর ক্যাশে হোক, যেভাবেই হোক না কেন, স্টক ডিভিডেন্ড হোক বা বোনাস ডিভিডেন্ড হোক, যেভাবেই হোক না কেন, যখন আপনি কোনো অ্যালটমেন্ট দিবেন, সেই অ্যালটমেন্টের ডিসিশন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, এরকম শেয়ার সার্টিফিকেট দিতে হবে। যার নামে আপনি শেয়ার অ্যালটমেন্ট দিলেন তাকে এরকম শেয়ার সার্টিফিকেট দিতে হবে। নন লিস্টেড পাবলিক কোম্পানি এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এরকম ম্যানুয়াল শেয়ার সার্টিফিকেট ইস্যু করতে হবে। কাকে? কোম্পানিকে। কোম্পানি সেক্রেটারি সই করবে, ম্যানেজিং ডিরেক্টর সই করবে, ডিরেক্টর বা চেয়ারম্যান সই করবে। সই করে এই শেয়ার সার্টিফিকেট যার নামে শেয়ার অ্যালটমেন্ট হলো তাকে দিবেন। দেওয়ার পরে এইটার ফটোকপি আবার আপনি রিটার্নের সাথে জমা দিবেন আরজেসিতে, যে ইয়েস আমাদের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী বা অ্যানুয়াল জেনারেল মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই এটা শেয়ার সার্টিফিকেটটা তাকে ইস্যু করেছি, অর্থাৎ এটা কমপ্লাইড। শেয়ার সার্টিফিকেট ইস্যু করলাম। শেয়ার সার্টিফিকেট ইস্যু করার পরে আপনার এই যে শেয়ার সার্টিফিকেট পিছনে এরকম একটা অংশ থাকে। প্রথমে দেখালাম হলো সামনের অংশ, এখন দেখালাম হলো কি পিছনের অংশ। দেখেন এই যে এইরকম সার্টিফিকেটের এই যে 23/1/2023 যখন কোম্পানি রেজিস্ট্রেশন হয়, তখন তখন এই লোকের নামে, যার নামে দেওয়া হলো, তার নামে 1000 শেয়ার ছিল। 1000 শেয়ার ছিল তার রেজিস্টার ফোলিও নাম্বার 1, তার শেয়ারের নাম্বার 1 থেকে 1000, তার শেয়ারের সংখ্যা 1000, তার শেয়ারের নাম্বারও 1। তারপরে 29/8/2024 তারিখে এসে তার নামে শেয়ার বরাদ্দ হলো। তার নামে যখন শেয়ার বরাদ্দ হলো, এটা হলো ডেট অফ অ্যালটমেন্ট। এইটাও ডেট অফ অ্যালটমেন্ট, অর্থাৎ কোম্পানির ইনকর্পোরেশন ডেট। আর এইটা হলো ডেট অফ অ্যালটমেন্ট, অর্থাৎ যেদিন তার নামে আবার এই যে আমরা এতক্ষণ ধরে যে কথাবার্তা বললাম, সেই অ্যালটমেন্ট ডেটটা আসবে এখানে। তাহলে ওনার নামে আগে যে সার্টিফিকেট ছিল সেটার নাম্বার হলো 1। এখন যে সার্টিফিকেট তার নামে আবার ইস্যু হবে সেটার নাম্বার এখানে যেটা আসবে আপনি সেটা দিবেন। তার নামে কত শেয়ার দিলেন? আগে ছিল 1000 শেয়ার, এখন ওই যে এনক্যাশমেন্ট সার্টিফিকেট অনুযায়ী 43,800 শেয়ার। সেই 43,800 শেয়ার থেকে তার আগে শেয়ারের যে ধরন ছিল সেখান থেকে এই ডিস্টিংক্ট নাম্বার আপনি হিসাব করবেন। হিসাব করে এখানে বলবেন যে এটা কি শেয়ার। এটা যদি রাইট ইস্যু হয় রাইট ইস্যু, যদি স্টক ডিভিডেন্ড হয় স্টক, বোনাস ইস্যু, স্টক ইস্যু, বোনাস ইস্যু আপনি এখানে বলে দিবেন। যেটা যদি ক্যাশ হয় ক্যাশ ইস্যু, এগেনস্ট ক্যাশ। এই যে রেজিস্টার ফোলিও, অর্থাৎ শেয়ার রেজিস্টারের যে ফোলিও নাম্বার সেটা এখানে লিখতে হবে। তারপরে আপনি টোটাল টাকাটা এখানে আনলেন। তাহলে আপনার কি হলো? আপনার আগে ছিল 1000 শেয়ার, আগে ছিল 1000, তারপরে আপনার আসলো 43,800, তাহলে আপনার ব্যালেন্স শেয়ার হলো 44,800। এটা এই শেয়ার সার্টিফিকেটের পিছনে লেখা থাকে এবং এই ব্যালেন্স লেখার পরে যে কোম্পানির এমডি বা চেয়ারম্যান এটাকে এন্ডোর্স করে। ঠিক আছে, এই জায়গাটা আপনার বোঝার বিষয়। আর এটা 43,800 আগে ছিল ব্যালেন্স কোম্পানির, এটা টোটাল কোম্পানি। পরে একজন ব্যক্তি যখন বরাদ্দ করা হলো, এই 1000 যোগ হয়ে নতুন এই 44,000। রাইট স্যার? রাইট। তারপরে আসেন আপনার ওইখানে শেয়ার সার্টিফিকেট গেল। শেয়ার সার্টিফিকেটের পিছনে যে অংশটা দেখলেন, এই শেয়ার রেজিস্টারের মধ্যে আপনি এই একইভাবে লেখাটা আপনার আসবে। শেয়ার রেজিস্টারে যখন আপনি যাবেন, যারা শেয়ার রেজিস্টার লেখেন তারা দেখবেন যে এইভাবেই শেয়ার রেজিস্টারে মেনটেন করতে হয় এবং সেখানেও কোম্পানির এমডি চেয়ারম্যান এটাকে অ্যাটাস্টেড করবে, এন্ডোর্স করবে। অ্যাটাস্টেড তো না, এন্ডোর্স করবে। এবং এইটার ফটোকপি আপনি কোম্পানি সেক্রেটারি অ্যাটাস্টেড করে কি করবেন, এইটার ফটোকপি, এইটার ফটোকপি, এইটার ফটোকপি, হ্যাঁ, এইটার কপি, তারপরে আপনার কি এই যে যেটা হলো
এই রেজুলিউশনের ফটোকপি সব এগুলা কি কোম্পানি সেক্রেটারি অ্যাটাস্টেড করে করে আপনার দিবেন, অ্যাটাস্টেড করে দিবেন। ওই রিটার্ন যখন আপনি সাবমিশন দেবেন সেই রিটার্নের সাথে এগুলো সব জমা দিতে হবে। এখন আসেন, আপনার সব কিছুই হয়ে গেল, আপনার শেয়ার সার্টিফিকেট লেখা হয়ে গেল, শেয়ার রেজিস্টারও লেখা হয়ে গেল, সবকিছু হয়ে গেছে। এখন কি কাজ? এখন একজন অডিটর, আপনার কোম্পানির যিনি অডিটর, যিনি কোম্পানির অডিট করেন, উনি কি করবেন? সার্টিফাই করবেন যে ইয়েস, এই কোম্পানির শেয়ার অ্যালটমেন্টের কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। অডিটরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। এটা কিন্তু কোম্পানির লয়ের কোনো রিকোয়ারমেন্টস না। আপনারা যারা এখানে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন আরজেসিতে, তখন আপনারা আর্গুমেন্ট করতে পারবেন ওই ডিলিং অফিসারের সাথে, ওই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের সাথে, ডেপুটি রেজিস্ট্রারের সাথে, যে হোয়াই ইউ আর টেলিং মি যে আমাকে অডিটরের সার্টিফিকেট দিতে হবে, না তুমি অ্যালটমেন্ট পাস করবে না। কোম্পানি আইনের সেকশন 151-এ কি এই কথা বলা আছে? আমরা যখন যাই তখন ওরা আটকায় যায়, ওদের কোনো কোশ্চেন থাকে না। কিন্তু এইটাকে ওরা কি করছে? নিয়মে পরিণত করে নিছে আরজেসিতে। এইটাকে ওরা এখন একটা নিয়মে পরিণত করে ফেলছে। যদি আপনি এই অডিটরের সার্টিফিকেট না দেন, আপনার রিটার্ন তারা রেকর্ড করবে না। এটা অঘোষিত আইন ওদের। এখন প্রশ্ন হলো যে এই যে অডিটরের যে সার্টিফিকেট আপনি নিলেন লেটার অফ অ্যালটমেন্টের জন্য, এটার কি কোনো ফরম্যাট আছে? ফরম্যাট নাই। এটা ওই অডিটর কোম্পানির কি কাগজপত্র দেখবে না দেখবে তার ব্যাপার। উনি শুধু সার্টিফাই করবে যে হ্যাঁ এই অ্যালটমেন্টটা ঠিক আছে, প্রপারলি করা হয়েছে। এটা এইটাই ওনাদের দরকার এই যে এই অ্যালটমেন্টের জন্য। ঠিক আছে, যেমন দেখুন এখানে এখানে বলা আছে যে পরিষ্কার করে বলছেন যে $40,000 আসছে ইন্ডিয়া থেকে, $40,000 আসছে, যার বাংলাদেশি মূল্য 43,80,000 টাকা। এই 43,80,000 টাকার অ্যালটমেন্ট, শেয়ার অ্যালটমেন্ট হয়েছে এই ওই ওই ব্যক্তির নামে। উনি সেটা সার্টিফাই করলেন। কার নামে অ্যালটমেন্ট হয়েছে সেই কথা উনি এখানে বলে দিলেন। এই লোকের নামে, এই লোকের নামে এই এই এত ডলারের এগেনস্টে এত বাংলা টাকা শেয়ার অ্যালটমেন্ট হল। দিস ইজ কল্ড অডিটর সার্টিফিকেট। অডিটর সার্টিফিকেট অন অ্যালটমেন্ট। কতগুলা শেয়ার অ্যালট হয়েছে সেটা তো বলে নাই, শুধু অ্যামাউন্টটা বলে দিচ্ছে স্যার। এখন এখানে উনি শেয়ারের সংখ্যা বলে নাই, শুধু অ্যামাউন্টটা বলছে। আপনি দেখেন, তারপরে আরেকটা আমি অডিটরের সার্টিফিকেট দেখাচ্ছি। এটা দেখেন, এখানে হলো কি, এই যে কোম্পানি আইনে ক্যাশ ট্রানজাকশনের কথা বলছে, অথচ আপনি ব্যাংকিং চ্যানেলে যদি টাকাটা না আসে কোম্পানি অ্যাকাউন্টে, তাহলে কি আপনার এই যে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে আপনার রিটার্নের সাথে। এখানে এই দেখেন, এই যে 43,80,000 টাকা, $40,000, $40,000 সমান এত টাকা ক্রেডিট করা হয়েছে তার নামে। এই টাকা কনফার্ম এই ব্যালেন্স, এই ব্যাংক স্টেটমেন্ট দিয়েও প্রুভ করতে হবে আরজেসিকে। এই যে এটা কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট। আপনারা যখন কাজ করবেন শুধু এনক্যাশমেন্ট সার্টিফিকেট হলে হবে না, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিয়েও প্রুভ করতে হবে ওই টাকা। আবার যদি আপনি ফরেনার না হয়ে কোনো দেশি কোম্পানি হয়, তখনও কিন্তু এই টাকার জন্য আপনাকে এই ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সাবমিশন দিতে হবে রিটার্নের সাথে। স্যার ব্যাংক স্টেটমেন্ট কি দুইজনেরই, মানে আপনার যার নামে শেয়ার অ্যালোকেট হবে তার নামে প্লাস হচ্ছে কোম্পানিটা? এখানে ম্যান্ডেটরি হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। আরজেসি শুধু সেইটুক দরকার। আরজেসি যার নামে শেয়ার গেল তার কাছ থেকে আসছে কিনা সেটা তার মাথা ব্যথা না। তার মাথা ব্যথা হচ্ছে যে কোম্পানির নামে এই টাকাটা ঢুকছে কিনা। স্যার এইখানে এই যে বিদেশ থেকে যে টাকাটা এনক্যাশমেন্ট হয়ে আসলো, এটা ব্যাংকই তো সার্টিফিকেট দিয়ে দিল, সার্টিফাইড। ব্যাংক যখন সবকিছু দিয়ে দিল, তখন আবার অডিটরের কেন এটা ম্যান্ডেটরি করে দিল? অডিটরের তো আমি বললাম যে অডিটরের ম্যান্ডেটরি না, কিন্তু আরজেসি মানে ওরা ওই আরজেসির যে সিন্ডিকেট, ওরা ওদের নিজের স্কিন সেভ করার জন্য ভবিষ্যতে মামলা মোকদ্দমায় হাইকোর্টে, কোম্পানি কোর্টে অনেক মামলা আছে এগুলা, তারা সেই মামলা ফেস করতে করতে বিরক্ত।
যেখানে এই নিয়মগুলো তারা তৈরি করছে যে আমরা সব জেনে বুঝে কোম্পানিতে টাকা আসছে সবকিছু কনফার্ম হয়ে তাদের নামে শেয়ার অ্যালটমেন্ট করছি। এখানে আরজেসির কোনো দায় নেই। স্যার এতটুকুই শুধু যতটুকু ব্যাংক স্টেটমেন্ট আছে অতটুকুই অডিটর সার্টিফাইড করে দিবে নাকি পুরো অ্যাকাউন্টসটা ওর সাথে চায়? না, পুরো অ্যাকাউন্টস না, অ্যালটমেন্টের টাকাটা। শুধু অ্যালটমেন্টের টাকাটা সার্টিফাইড করে দিবে যে সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ। Thank you. এখন আসেন এই স্যার আমার একটু জানার আছে একটা, হ্যাঁ বলেন। স্যার। আমি একটু প্লিজ বলছি, সেটা হলো স্যার শেয়ার রেজিস্টারটা একটু দেখেন আর কি। স্যার আমি একটু বলতে চাচ্ছি প্লিজ। হ্যাঁ জি। ব্যাংকের মাধ্যমে যে শেয়ার হোল্ডার বা ডিরেক্টর টাকা দিবেন শেয়ার অ্যালটমেন্টের এগেনস্টে, সেইটা কি ওই 60 দিনের মধ্যে হবে না কয় দিনের মধ্যে হবে? আপনি যদি ওই বোর্ড মিটিং এর আগে জি আপনি যার কাছে শেয়ার বিক্রি করবেন জি সে যদি বোর্ড মিটিং এর আগে, অর্থাৎ অ্যালটমেন্টের সিদ্ধান্ত যেই বোর্ড মিটিং এ হচ্ছে জি সেই মিটিং এর আগে যদি কোনো বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয় যে মিস্টার এক্স ওয়াই জেড কে আমরা শেয়ার অ্যালটমেন্ট দিব, হ্যাঁ তাকে বলো টাকা জমা করতে, অ্যাকর্ডিংলি যদি সে ব্যাংকের কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা করে, তাহলে পরে সেটা শেয়ার মানি ডিপোজিট হিসাবে ব্যালেন্স শিটে শো করবে এবং অডিটর সেটা সে শেয়ার মানি ডিপোজিট হিসাবে সার্টিফাই করবে। জি তখন ওই টাকাটা আগেই চলে আসলো আপনার বোর্ড মিটিং এর সিদ্ধান্তের আগেই বা এজিএম জি এর সিদ্ধান্তের আগেই চলে আসলো। তখন আপনি সিদ্ধান্ত নেওয়ার 60 দিনের মধ্যে শুধু রিটার্ন জমা দেবেন। জি কিন্তু আগে যদি না দেয় তাহলে কি বোর্ড মিটিং এর পরে 60 দিনের মধ্যে দিলেই হবে, এই তো? রাইট রাইট। আগে যদি ওকে, না থ্যাংক দেয় ইউ। তাহলে 60 দিনের মধ্যে জমা দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি রিটার্ন যখন জমা দিবেন আপনার ওই জি তখন যাতে আপনি ব্যাংক স্টেটমেন্ট সব সার্টিফিকেট একসাথে তো আপনি জমা দিবেন, ফলে আপনার রিটার্ন জমা দেওয়ার আগেই সবকিছু হইতো। ওকে, থ্যাংক ইউ। এখন স্যার দেখেন শেয়ার এখানে রেজিস্টারটা দেখেন একটু আরেকবার দেখেন এখানে স্যার। দেখেন এখানে দেখেন এইটার এই যে যেটা কিছুক্ষণ আগে একটা কোশ্চেন আসলো যে ওখানে শুধু টাকার কথা বলছে, শেয়ারের কথা বলে নাই। দেখেন এইটা আবার আরেকটা অডিটরের সার্টিফিকেট। এটা হলো এ কাশেম অ্যান্ড কোং। এ কাশেম অ্যান্ড কোং কি করছে, উনি বলে দিচ্ছেন যে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার কত, এত নাম্বার অফ অর্ডিনারি শেয়ার এত, তারপরে বোনাস শেয়ার এত পার্সেন্ট, কোম্পানির নাম্বার অফ অর্ডিনারি শেয়ার আছে কত, এত, আর কোম্পানি এজিএম এ গিয়ে 37% বোনাস স্টক ডিভিডেন্ড বোনাস শেয়ার ঘোষণা করলো, যার শেয়ার মূল্য শেয়ার কত, এত 3,73,01,928টা শেয়ার। তাহলে এইটা হলো অ্যালটমেন্ট, আর এটা হলো টোটাল শেয়ার। উনি এখানে কি করলেন, টোটাল শেয়ারটা বলে দিলেন কত শেয়ার অ্যালটমেন্ট হচ্ছে, এবং এই উপরে রেজুলেশন উপরে আপনার দেখেন খেয়াল করেন উনি প্রতি শেয়ার কত টাকা সেটাও বলে দিয়েছেন। তাহলে এটাও অডিটর ভেরি করতেছে। কোন অডিটর কি করতেছে, শেয়ারের প্রতিটির দাম কত, টোটাল শেয়ারের দাম কত, টোটাল আগে কত শেয়ার ছিল, এবং এই অ্যালটমেন্ট হওয়ার পরে তার টোটাল শেয়ার কত হবে সেটা উনি বলে দিচ্ছেন। আবার একজন অডিটর শুধু কি কত টাকার অ্যালটমেন্ট হলে সেটা বলে দিচ্ছেন। ফলে আপনার এই অডিটরের যেই ভাষাই সে লিখুক না কেন, এটা সে যদি শুধু সার্টিফিকেট দিল এইটাই আপনার ডকুমেন্টস, এমন না যে এক আসামের মতো না হলে পরে আপনার ওইটা হবে না, এরকম না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইটা আরেকটা কোম্পানির অ্যালটমেন্টের সার্টিফিকেট যেটা এজিএম এর জন্য, সেটা আপনার এখানে আমি দেখাই দিলাম। স্যার এই এই ক্ষেত্রে তো কোম্পানি কোম্পানি অডিটরকে রিকোয়েস্ট করে এই জাতীয় সার্টিফিকেট দেওয়ার জন্য, নাকি অডিটর নিজের থেকে এই কাজগুলো করে থাকে? না, এটা কোম্পানি চাইতে হবে অডিটরের কাছে। হ্যাঁ সেটা, এটা ম্যান্ডেটরি না। সো কোম্পানি তো অডিটরকে রিকোয়েস্ট করে যে আমাকে সার্টিফিকেট দিন বা এইভাবে দিন। হ্যাঁ, কোম্পানি রিকোয়েস্ট করবে অডিটরকে, দেন অডিটর দিবে। হ্যাঁ, অ্যাজ ইট ইজ নট ম্যান্ডেটরি। ওকে স্যার। তো কোম্পানির অডিটরও হইতে পারে, অথবা এটার জন্য যদি মানে যখন ভেন্ডর এগ্রিমেন্ট করবে কোম্পানি চাইলে আলাদা অডিটর অ্যাপয়েন্টও করতে পারে। হ্যাঁ, এটা কোম্পানি যদি মনে করে যে তাদের আগের যে অডিটর ছিল সেই অডিটর কাজ করবে না, তার অডিটর চেঞ্জ করবে, তখন
আর অন্য অডিটরের কাছ থেকেও নিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সাধারণত যেই অডিটর অডিট রিপোর্ট সাইন করে সেই সেই এই সার্টিফিকেটটা দেয়। কারণ হলো কি, এখন তো অডিটরের অনেক জবাবদিহিতা, আগের দিন তো আর নাই। সে কারণে যেই অডিটর কোম্পানির অডিটর ব্যতীত অন্য কোনো অডিটর এখন আর এই সার্টিফিকেট ইস্যু করে না। তাহলে এটা গেল অডিটর সার্টিফিকেট। আমি আরেকটা দেখালাম। এটা দেখানোর পরে আপনার কি হলো, এই যে এতক্ষণ ধরে যে আপনার ডকুমেন্টেশন হলো, এই ডকুমেন্টেশনের পরে 5 মিনিটে একটা ব্রেক দিচ্ছি। আপনাদের জন্য 5 মিনিটের ব্রেক, আমার জন্য 5 মিনিটের ব্রেক। যথার্থতা কিভাবে আপনার রিটার্নে পরিণত হবে, আরটিসিতে আপনার অ্যালটমেন্ট রেকর্ড হবে, সেই বিষয়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যে ডকুমেন্টেশনের যে কাজটা, সেই কাজটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করার পরে এই ডকুমেন্টস গুলো আপনার রেডি হলো। রেডি হওয়ার পরে আপনি কি করলেন, এটা ম্যানুয়াল ডকুমেন্টস আপনার রেডি হলো। এই ম্যানুয়াল ডকুমেন্টস রেডি হওয়ার পরে আপনাকে এই ডকুমেন্টসটা আরজিসিতে সাবমিট করতে হবে, অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে সাবমিট করার পরে যখন আপনার সাবমিশন শেষ হবে, এখানে খুবই সিম্পল। এই ফর্ম 15 আপনি যেটা ওই যে যেটা দেখালাম আমি, ওই ফর্ম 15 আপনি এই যে যেই ডেটে আপনার ওখানে যা যা দেখানো আছে এখানে জাস্ট ওইটাই, ওইটা কি এখানে সফট কপি সাবমিশন দেওয়া, অনলাইন ফরম্যাটে তাদের প্রেসক্রাইব ডিজাইনে সাবমিশন দেওয়া, সাথে আপনি যে অথরাইজেশন লেটার নিলেন সেই অথরাইজেশন লেটারটা সাবমিশন দেওয়া। এইটুকু দিলেন। দেওয়ার পরে আপনি আপনার যে টাকাটা আসলো, এই যে এখানে যে টাকাটা শো করলো, এই যে 200 টাকা, 200 টাকা হলো রিটার্ন ফাইলিং ফিস, আর 30 টাকা হলো ভ্যাট, 15% হিসাবে 30 টাকা ভ্যাট। এই 230 টাকা একটা রিটার্নের ভ্যালু। তারপরে এই 230 টাকা কি ব্যাংকের মাধ্যমে আপনি জমা দিলেন। এখন কিন্তু আর এই ফরম্যাটটা নাই। এই ডিপোজিট স্লিপটা আপনার এখন অটোমেটেড চালানে চলে গেছে, অটোমেটেড। এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো আপনাকে। তো এই ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আপনি টাকা জমা দিলেন ব্যাংকে। জমা দেওয়ার পরে আপনি আসলেন এই যে জায়গায়। প্রথমে যেই ম্যাডাম আপনাদেরকে যেই ইন্ট্রোডাকশন দিয়ে গেলেন, ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার যে বিষয়গুলো আপনারা শুনলেন, তাহলে এতক্ষণ পরে সেটার কি সমাপ্তির দিকে যাচ্ছি আমরা। সমাপ্তিটা কি, আমি ম্যানুয়ালি রিটার্ন রেডি করলাম, ড্রাফটিং রেডি করলাম, ডকুমেন্টেশন সব ঠিকঠাক করলাম, আমার যা যা দরকার সেই দরকার অনুযায়ী যখন আমার সাবমিশনটা হয়ে গেল, এই যে অ্যাকনোলেজমেন্ট শিট 1 নম্বর পজিশনে। সবার আগে কি অ্যাকনোলেজমেন্ট, যেটা দেখালাম কিছুক্ষণ আগে। এই যে অ্যাকনোলেজমেন্ট মিনস এই যে এটা হলো অ্যাকনোলেজমেন্ট। এটা হলো আপনি সবার উপরে দিবেন, সবার উপরে দিবেন ওইটা। তারপরে কি দিবেন, ব্যাংক ডিপোজিটের কপি, ওই যে ব্যাংকে আপনি যে ফর্মেটে আপনি টাকা জমা দেন না কেন সেইটার কপি। তারপরে 3 নম্বরে অথরাইজেশন লেটার। এই অথরাইজেশন লেটার অবশ্যই কোম্পানির এমডি, চেয়ারম্যান বা কোনো ডাইরেক্টরের সিগনেচার হইতে হবে। কোম্পানি সেক্রেটারি অথরাইজেশন দিলে কিন্তু আরজিসি সেটা অ্যাকসেপ্ট করবে না, সাধারণত করে না। কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে যেখানে এমডি, চেয়ারম্যান, ডাইরেক্টর এগুলো সই করে না, সেগুলো আবার তারা অ্যাকসেপ্ট করে। কিন্তু তাদের সিস্টেমে কভারেজ নাই, সিস্টেমে এমডি, চেয়ারম্যান, ডাইরেক্টর লেখা আছে। তারপরে কি 4 নম্বরে দিবেন, ওই যে আপনি ফর্ম 15 যেটা রেডি করলেন, যেটা সই করালেন, সেই কপিটা দিবেন। তারপরে ব্যাংক স্টেটমেন্ট দিবেন। তারপরে যদি ভেন্ডরস এগ্রিমেন্ট থাকে সেটা দিবেন। তারপরে এই এনওসি দিবেন। এনওসিটা কি, এনওসিটা হচ্ছে আপনার ওই যে আমরা যে কোম্পানির অ্যালটমেন্টটা দেখলাম, ওইখানে ম্যানেজিং ডিরেক্টরের নামে শেয়ার অ্যালটমেন্ট হচ্ছে, চেয়ারম্যান কোনো শেয়ার নিচ্ছে না। তাহলে যখন চেয়ারম্যান শেয়ার নিল না, তখন তারা ওই বোর্ড মিটিং এ পরিচালনা পর্ষদ, যেহেতু আর কোনো শেয়ার হোল্ডার নাই, যদি শেয়ার হোল্ডার থাকে, ডাইরেক্টর এন্ড শেয়ার হোল্ডার তারা একটা কনসেন্ট দিবে যে মিস্টার এক্স ওয়াই জেড এর নামে এই শেয়ার অ্যালটমেন্ট হইতে আমাদের কোনো আপত্তি নাই। এটা জমি কেনাবেচার মতো। আপনার যেরকম শরিকানা জমি বিক্রি করতে গেলে শরিকের অগ্রাধিকার, শরিকের বাইরে গিয়ে আপনি বেচতে পারবেন না।
বেচলে পরে আবার শরিক কোর্টে আবেদন করে নিয়ে নিতে পারবে। এই অ্যালটমেন্টের ক্ষেত্রেও ঠিক তাই। সেজন্য সেইটা প্রোটেকশন হিসাবে আপনি কি এনওসি নেবেন, এনওসি নিয়ে আপনি এই রিটার্নের সাথে লাগাই দিবেন। তারপরে কি আসলো, যদি ফরেন ইনভেস্টমেন্ট আসে তার এনক্যাশমেন্ট সার্টিফিকেট যেটা আপনি দেখালাম ওটা দিবেন, অডিটরের সার্টিফিকেট যেটা দেখালাম সেটা দিবেন, শেয়ার সার্টিফিকেট, শেয়ার রেজিস্টারের ফটোকপি, শেয়ার সার্টিফিকেট নতুন যেটা সেইটার ফটোকপি, শেয়ার রেজিস্টারে যেখানে লেখা হলো সেইটা ফটোকপি অ্যাটাস্টেড বাই কোম্পানি সেক্রেটারি, সেইটা নোটিশ অফ দি বোর্ড মিটিং অথবা নোটিশ অফ দি অ্যানুয়াল জেনারেল মিটিং এইটা দিবেন, আর মাইনুটস অফ দি বোর্ড মিটিং অর মাইনুটস অফ দি অ্যানুয়াল জেনারেল মিটিং এগুলা কোম্পানি সেক্রেটারি অ্যাটাস্টেড করে এই সব সময় 12টা হবে না, কিন্তু সর্বোচ্চ 12টা আইটেম আপনি কি করবেন, একসাথে করে লাল সুতা দিয়ে বা সাদা সুতা দিয়ে বেঁধে আপনি আরজেসির কাউন্টারে জমা দিবেন। আরজেসির কাউন্টারে জমা দেওয়ার সময় কিভাবে দিবেন, এটা হলো সেটার লিস্ট। এই সেম লিস্টটাই প্রথমে ছিল, সেখানে একটু ভিন্ন ফরম্যাটে ছিল, এখানে কি কমপ্লিশন ফরম্যাটে, এখানে কিছু জিনিস বেশি আছে। তাহলে এইভাবে আপনি কি করলেন, জমা দিলেন, জমা দেওয়ার পরে স্যার এনওসিটা কি কোম্পানির প্যাডে হবে? এনওসি কোম্পানির প্যাডে হবে, রাইট, এনওসি কোম্পানির প্যাডে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। তারপরে আপনি কাউন্টারে জমা দিলেন, আপনার অ্যালটমেন্ট চলে গেল, আপনি রিটার্ন রেডি করে জমা দিয়ে দিলেন কাউন্টার থেকে চলে গেল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থেকে ডেপুটি রেজিস্ট্রারের কাছে, তারপরে আপনার ফাইল রেকর্ড হয়ে গেল। এবং এই যে এখানে যে রেকর্ড ম্যানেজমেন্টের যে স্যাটিসফ্যাকশন, এই বিষয়ে ম্যাডাম আপনাদেরকে বলছেন, আমি এটা রিপিট করলাম না। আপনারা যারা এগুলা নিয়ে কাজ করবেন, কাজ করতে গিয়ে যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনার সহযোগিতার জন্য আমাদের ফ্রাইডে শুক্রবারের সেশনে আরজেসির একজন ডেপুটি রেজিস্ট্রার থাকবেন, আপনারা ওনাকেও সরাসরি কথা বলতে পারবেন, ওনার সাথে আপনাদের একটা ইন্টারাকশন তৈরি হয়ে যাবে। এবং আপনার কোনো কাজ যদি আটকায় যায় ওনার সাথে দেখা করলে সেটা আপনার সমাধানও আপনি পাবেন খুব দ্রুত। অর্থাৎ এইখানে যে সিনারিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার সাইকেল, আপনি যখন রিটার্নটা পাঠালেন আরজিসির কাউন্টারে, সে ডিলিং অফিসারের কাছে গেল, ডিলিং অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছে গেল, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থেকে ডেপুটি রেজিস্ট্রারের কাছে গেল, এই যে অ্যাপ্রুভাল প্রসেস, এই 30 দিনের মধ্যে এটা তারা কি অ্যাপ্রুভাল করবে, 30 কর্মদিবসের মধ্যে। তো আপনার যদি আমি যেভাবে বললাম আপনার ডকুমেন্টেশন যদি সব পারফেক্টলি আপনি দেন, তাহলে আপনি এই রিটার্ন জমা দিয়ে বসে থাকবেন, 30 দিনের মধ্যে আপনার রিটার্ন পাস হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে, আপনার কোথাও যাইতে হবে না। আপনি শুধু মাঝে মাঝে চেক করবেন যে আমার রিটার্নটার স্ট্যাটাস কি। আর যদি ব্যত্যয় ঘটে, আমি যেভাবে বললাম এর যদি ব্যত্যয় ঘটে রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে, ডকুমেন্টেশনের ক্ষেত্রে, জমা দেওয়ার ক্ষেত্রে, আপনার যদি কোনো কাগজপত্রের শর্টফল থাকে, আপনার প্রথমে যে শুনলেন, তাহলে আপনি কি করবেন, এই গ্যারাকলে পড়বেন, আপনার কোম্পানিকে কথা দিয়ে আসছেন আমি 1 সপ্তাহের মধ্যে করে দিব, 1 মাসের মধ্যে আপনি বের করতে পারলেন, 1 বছরের মধ্যে আপনি বের করতে পারলেন না, এরকম অনেক কেস আছে। সে কারণে এই ড্রাফটিং এবং ফাইলিং সঠিকভাবে আপনাকে শিখতে হবে, জানতে হবে, জেনে বুঝে কাজ করতে হবে। তারপরে আপনার ফাইল রেকর্ড হয়ে গেল, ফাইল রেকর্ড হয়ে যাওয়ার পরে এখন আপনি সার্টিফাইড করার জন্য আবেদন করবেন। এখানে যে প্রক্রিয়াটা বলা আছে এটা আপনি এখন ডিজিটাল কোম্পানি যেগুলি সার্টিফাইড কপি আবেদন করার ওই 24 ঘন্টা ম্যাক্সিমাম সময়, 1-2 ঘন্টার মধ্যে আপনি সার্টিফাইড কপি পেয়ে যাবেন, আপনার ইমেলে চলে আসবে। এইভাবে আপনার সার্টিফাইড কপি পর্ব জমা হলো, ওই যে আপনি টাকা জমা দিলেন, টাকা জমা দেওয়ার পরে এই যে আসলো, আপনি সার্টিফাইড কপির জন্য আবেদন করলেন। এখানে অ্যালটমেন্টের ক্ষেত্রে শুধু ফর্ম 15 এর জন্য আপনি সার্টিফাইড কপি চাবেন, এটাই আপনার লাগবে। এখানে এই ফর্ম 15 আপনি আবেদন করলেন, করার পরে আপনার এই যে এটা হলো রিটার্ন অফ অ্যালটমেন্টের সার্টিফাইড কপি, এরকম একটা সার্টিফাইড কপি আপনি পাবেন আপনার কাজটা যখন হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত না এরকম একটা সার্টিফাইড কপি হাতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার নিজের মধ্যেও স্যাটিসফ্যাকশন আসবে না,
আপনার কোম্পানিকেও আপনি স্যাটিসফাইড করতে পারবেন। তাহলে আলটিমেটলি সঠিকভাবে সঠিক সময়ে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই জিনিসটা বের করাই হচ্ছে আপনার লেটার অফ অ্যালটমেন্টের মূল কাজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। এখন যার যত কোশ্চেন আছে একটা একটা করে বলেন। আচ্ছা স্যার, এটা তো আমরা দেখলাম যে কোনো শেয়ার ট্রান্সফার হলে রিটার্নের যে নিয়মটা। আচ্ছা, আমার কোশ্চেনটা যেটা, যদি শেয়ার ট্রান্সফার না হয় তবু তো বছরে শেয়ার আরজিএসি ট্রান্সফার রিটার্ন না, দেওয়ার নিয়ম আছে। শেয়ার ট্রান্সফার না, শেয়ার অ্যালটমেন্ট। আচ্ছা, শেয়ার যদি অ্যালটমেন্ট নাও হয় তাহলে তো প্রতি বছর এইটা রিটার্ন দেওয়ার নিয়ম, রাইট? না, সেটা তো হলো অ্যানুয়াল রিটার্ন এজিএম এর পরে। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রসিডিউরটা কি, সেটা কি আমরা আমাদের সেশনগুলোতে শিখবো সামনে? হ্যাঁ, সামনের সেশনে শিখবেন, সামনে এগুলো আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে এই অ্যালটমেন্ট এতক্ষণ ধরে আমি যে কি বলে উম, আহ, আপনাদের আমার সীমিত জ্ঞান থেকে আপনাদেরকে যতটুকু শেয়ার করার চেষ্টা করলাম, সেখান থেকে এই অ্যালটমেন্টের পুরো প্রক্রিয়ায় যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করেন। স্যার এখানে এখানে একজনের অ্যালটমেন্টে দেখানো হয়েছে স্যার। সো যদি একাধিক ব্যক্তির অ্যালটমেন্ট থাকে সেটাও তো একবার এই প্রসেস হবে নাকি স্যার? ওটা আবার আলাদা আলাদা ফাইল করতে হবে? একবার। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই যে শেয়ার যে রেজিস্টার, এইটার কি কোনো স্পেসিফিক বই আছে যেটা যেই পদ্ধতিতে আসলে রেজিস্ট্রেশনটা রাখতে হয় শেয়ারের, হ্যাঁ নাকি হ্যাঁ এটা হ্যাঁ, একটা নরমাল? শেয়ার রেজিস্টার মার্কেটে পাওয়া যায়। জি। আপনার শেয়ার সার্টিফিকেটেরও ফরম্যাট আপনার ওই যারা প্রিন্টিং এর কাজ করে তাদের ওখানে আছে। ওই কি বলে প্রিন্টিং প্যাকেজিং এর কাজ যারা করে ওদের কাছে শেয়ার সার্টিফিকেটের ফরম্যাট আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার আমার প্রশ্নটা হলো যে ফাইল সাবমিট করার পরে আপনি বললেন যে নর্মালি সব ঠিক থাকলে 30 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায়। তো ওইটা কি কোনো আইনে আছে নাকি এটা আরজেসির প্র্যাকটিস? এটা আরজেসি তে ওদের ওখানে ওইটার ওই কি বলে রেজিস্টারের নির্দেশনা দেওয়া আছে। আপনার ওই আরজেসি তে আপনি যদি যান ফিজিক্যালি, ওদের ওখানে দেখবেন যে এটা নোটিশটা টাঙানো আছে। স্যার আইনে এরকম কিছু নাই তাহলে? আইনে কিছু নাই। আইন তো বলছে যে আপনি রিটার্ন জমা দিবেন মানে কি আপনার কাজ শেষ। রেকর্ড করার দায়িত্ব ওদের, কিন্তু ওরা করে না, ওরা ফেলে রাখে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এনওসিটার ব্যাপারে একটু প্রশ্ন করতে চাইছিলাম। এনওসিটার বললেন স্যার যে ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর এরা যদি ওই অ্যালটমেন্ট শেয়ারটা নিতে নারাজ থাকে, দেন বাকি শেয়ার হোল্ডারদের মধ্যে বোর্ড মিটিং এর সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হবে। বোর্ড মিটিং এর সিদ্ধান্তের পরেও আপনার ওই এনওসিটা নিতে হবে পরিচালক এবং শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে, যাতে করে এই শেয়ার অ্যালটমেন্টে তাদের কোনো আপত্তি নেই। আমি সেটাই বলছি স্যার যে এখানে শেয়ার পরিচালক এবং যারা ঊর্ধ্বতন আছে তারা শেয়ারটা নিতে রাজি হলো না, কিন্তু ওই পরবর্তীতে ওই বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো যে যে কেউ বাকি শেয়ার হোল্ডাররা নিতে পারে, যে কেউ একজন অথবা দুইজন। তাহলে সেই এনওসিটা শুধু ডাইরেক্টর এবং পরিচালক এরাই দিবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি আপনার আনুপাতিক হারে যদি অ্যালটমেন্ট হয়, মনে করেন 10 জন পরিচালক শেয়ার হোল্ডার আছে, হ্যাঁ, জি স্যার, 10 জনের 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল আছে, এক একজনের 1 কোটি টাকা করে পেইড আপ ক্যাপিটাল আছে। জি স্যার। কিন্তু কোম্পানি মনে করলো যে আরো 10 কোটি টাকা তারা পেইড আপ ক্যাপিটাল বাড়াবে। জি স্যার। এই পুরো 10 কোটি টাকায় যদি 10 জনে মিলে আনুপাতিক হারে তাদের যে রেশিওতে শেয়ার আছে, জি স্যার। সেই রেশিওতেই যদি তারা 1 কোটি টাকা নেয়, জি স্যার। তাহলে পরে আপনার আর এনওসি লাগবে না। তাহলে তো কোনো মানে ওইখানে কোনো কোশ্চেন অ্যারাইজ হলো না, যার যার জন্য কোনো এনওসি লাগবে না। হ্যাঁ, তখন আর কোনো এনওসি লাগবে না। কিন্তু এর মধ্যে ধরেন স্যার 8 জন নিতে চাইলো আর 2 জন নিতে চাইলো না, হ্যাঁ, যে 2 জন নিতে চাইলো না সেই 2 জনকে এনওসি দিতে হবে। ওই 2 জনকে একটা এনওসি দিবে না, প্রত্যেকে এক এক টাকার এনওসি দেয়? এটা আপনি যদি একসাথে একটা ফরম্যাট করে দেন, 2 জন একসাথে সই করে দিয়ে দিবে। আর যদি আপনি আলাদা করে নেন, আলাদা করে দিবে।
এটা এটা কোনো ধরাবাঁধার নিয়ম নাই, আপনি যেভাবে দিবেন সেভাবেই অ্যাকসেপ্টেড। স্যার আমার একটা প্রশ্ন আছে ফর্ম 15 এর উপর। জি। ফর্ম 15 এর উপরের দুইটা রোতে কোম্পানির নাম লিখতে হবে, তৃতীয় রোতে মেড অন দা ফলোইং ডেটস, এটা বোর্ড রেজুলেশন ডেট। কোড রেজুলেশন হইতে পারে, আপনার এজিএম এর ডেটও হইতে পারে, আপনার অ্যালটমেন্টের। অথবা রাইট রাইট, মানে যে যে রেজুলেশন মোতাবেক অ্যালটমেন্ট হচ্ছে সেই রেজুলেশনের ডেটটা হবে। অ্যাপ্রুভাল হ্যাঁ ডেট। হ্যাঁ এরপরে রেজিস্টার পার্সুয়েন্ট টু সেকশন 151 ক, এখানে কি হবে? ওটা রেজিস্টার পার্সুয়েন্ট টু সেকশন 151 ক, এরপরে এখানে কি লিখবো? না, ওইখানে ওই যে আপনাকে আমি যে কোম্পানি আইনের সেকশন দেখালাম না, 151, জি 151 এর ক হলো ওই যে ভেন্ডরস এগ্রিমেন্ট যদি থাকে তখনকার বিষয়। আচ্ছা আচ্ছা, আর ভেন্ডরস এগ্রিমেন্ট না থাকলে এটা ফাঁকা থাকবে। এটা ফাঁকা থাকবে। আর ভেন্ডরস এগ্রিমেন্ট থাকলে কি এখানে লিখতে হবে ভেন্ডরস এগ্রিমেন্ট? তখন তো আপনি ওই যে ভেন্ডরস এগ্রিমেন্টের কারণে যে প্রপার্টি সে দিল সেটার ভ্যালুয়েশন হবে না, সেই ভ্যালুয়েশন অনুযায়ী সে কতটা শেয়ার পাইলো, কত টাকা শেয়ার সে দিল, ওইটা চলে আচ্ছা আসবে আচ্ছা, ওখানে। এখানে শেয়ারের সংখ্যাটা আসবে। হ্যাঁ স্যার আমার জি আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ, জি। আমার শেষ হয়নি প্লিজ। জি জি বলেন বলেন। প্রেজেন্ট প্রেজেন্টেড ফর ফাইলিং বাই, এখানে কি এমডি সাহেবের নাম হবে না অথরাইজ পার্সনের নাম হবে? প্রেজেন্টেড ফর ফাইলিং বাই, এটা আপনি অথরাইজ পার্সনও হইতে পারবে, কোম্পানি সেক্রেটারি হইতে পারবে, আপনি অথরাইজ যাকে করলো সেও হইতে পারবে। সে হতে পারবে। ওকে, থ্যাংক ইউ। এরপরের চার্টে এসে নাম্বার প্রথমে যে কলামে, এটাতে শেয়ারের সংখ্যা আর নমিনাল অ্যামাউন্ট, এটা কি অর্ডিনারি শেয়ার লিখতে হবে? হ্যাঁ, আপনার শেয়ারের ধরন কি, প্রিফারেন্স শেয়ার নাকি অর্ডিনারি শেয়ার, রাইট রাইট রাইট। এটা আপনি লিখবেন। আর লেখার পরে এরপরের কলামে ডিউ অ্যান্ড পেয়েবল কল্ড আপ পার শেয়ার, হ্যাঁ মানে শেয়ারের মূল্যটা। হ্যাঁ হ্যাঁ এখানে কি ইচ তাহলে শেয়ার প্রাইস? হ্যাঁ, প্রথমে হলো টোটাল কত টাকার শেয়ার অ্যালটমেন্ট হচ্ছে, তারপরে হলো প্রতি শেয়ারের দাম কত, তারপরে হলো মানে শেয়ারের পুরো টাকা পরিশোধ করা হয়েছে কিনা, তারপরে কত টাকা পরিশোধ করা, টোটাল পরিশোধ করা হলো, এই। আচ্ছা আচ্ছা। স্যার ডিউ আসসালামু অ্যান্ড আলাইকুম। ডিউ অ্যান্ড পেয়েবলের ঘরে এইখানে অ্যামাউন্টটা কি হচ্ছে? টোটাল টাকা। টোটাল টাকাটা, হ্যাঁ যে পরিমাণ টাকার শেয়ার হোল্ডার হচ্ছে। হ্যাঁ, যে যে পরিমাণ টাকাটা অ্যালটমেন্ট হলো এটা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার স্যার আমি আমার প্রশ্নটা কি বলবো স্যার? রাজশাহী থেকে বলছিলাম স্যার। কয়েকটা জিনিস জানার প্রয়োজন স্যার। আমি বলেন। আমি অ্যাডভোকেট, তো আমি একটা ক্লায়েন্ট, আমার আরজিএসসি সম্পর্কে খুব একটা আইডিয়া কখনোই ছিল না। তা আমার একটা ক্লায়েন্ট স্যার ওই যে ফার্স্ট চার্জ করতে যাচ্ছে আর কি, মানে মর্টগেজ হয়েছে এখন ফার্স্ট চার্জ ক্রিয়েশন হবে আর কি। তো এইখানে তো আরজিএসসি অফিসের এরা যারা আছে এখানে একটা সিন্ডিকেটের মতো আর কি, মানে অ্যাডভোকেটদেরকে খুব একটা অ্যাক্সেস দিতে চায় না আর কি। তা যাই হোক স্যার, এই ফার্স্ট চার্জ ক্রিয়েশন সম্পর্কে কি স্যার আমাদের এই ক্লাসের মধ্যে কোনো ক্লাস আছে না, এটা না, কিভাবে? এই সেশনের মধ্যে চার্জ ক্রিয়েশনের কোনো সেশন নাই, এটা পরে আছে, নেক্সট মান্থে আছে। আচ্ছা, তাহলে এটা সম্পর্কে যদি একটা প্রিলিমিনারি আইডিয়া দিতেন স্যার। আমি তো এই জন্য এই কোর্সে আপনাদের এখানে এনরোল করেছি। প্রিলিমিনারি আইডিয়া তো আমি এখন যেগুলো আমার মডিউল আছে আগে আমার সেগুলো শেষ করতে হবে। জি শেষ স্যার। করার পরে আমি সময় থাকলে আপনি এটা নোট রাখবেন, আমি আপনাকে দিব। এবং জি স্যার। ওই আরজিএসসি রেজিস্ট্রার কিন্তু আপনি শুক্রবারে পাবেন, তাকেও সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন। আমি তো আর থাকবোই। স্যার আরেকটা জিনিস স্যার, আপনি এখানে অনেকগুলো বলছেন যে ওভার দ্য কাউন্টার, হ্যাঁ, তা কাউন্টার ওভার দ্য কাউন্টার মানে এখন তো স্যার অনলাইন অ্যাপ্লিকেশনের যুগ, তো এখন কি স্যার অনলাইন এগুলো মানে আজকে যেটা বললেন স্যার, এগুলো কি অনলাইনে অ্যাপ্লাই করা যাবে নাকি হার্ড কপি ওভার দ্য কাউন্টার দিতে হবে? হার্ড কপি জমা দিতে হবে। আমি এতক্ষণ যা বললাম পুরো জিনিসটাই আপনাকে হার্ড কপি ওই কাউন্টারে জমা দিতে হবে।
কাউন্টারে জমা দেওয়ার আগে আপনাকে এটা অনলাইনেও সাবমিশন দিতে হবে। ও, অনলাইনেও সাবমিশন দিতে হবে, আবার হার্ড কপিও জমা দিতে হবে। স্যার, রাইট। স্যার আরেকটা জিনিস, স্যার ওই যে 22 তারিখে যেটা আপনাদের আহ, ইয়েতে আছে আর কি, মানে ফিজিক্যালি যে ইয়েটা আছে ঈদুল আজহার আগে, মানে ওয়ার্কশপে 22 তারিখে, এটা কি স্যার হবে নাকি ঈদুল আজহার পরে হবে? মানে যে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে ফেরত আসা, এটা একটু টাফ আর কি, ঈদের আগে টিকিট টিকিট এটা পাওয়া যায় না। আপনারা এটা আমরা যেহেতু এখন সবাই আপনারা এখানে আছেন, জি আর স্যার। আপনারা আপনারা সবাই মিলে যদি মনে করেন যে ঈদের আগে, আমি আমি ঈদের আগেই করতে চাই, আপনাদের মধ্যে যদি মনে হয় যে না ঈদের আগে আপনারা করবেন না, ঈদের পরে করবেন, তাহলে পরে সেটা আপনার সিদ্ধান্ত। নিউটন বিশ্বাসের, তো হ্যাঁ পরে স্যার। নিব, এই সিদ্ধান্ত পরে নিব, এখন না। 22 তারিখে বিষয়টা একটু পরে সিদ্ধান্ত নেবেন, তাই তো স্যার? হ্যাঁ, যদি হ্যাঁ, যদি কোনো কারণবশত করে ফেলেন স্যার, তাহলে হয়তো নেক্সট কোর্সের মানে ওয়ার্কশপে যদি হাজির হতে চাই, এটা একটু একটু আমাদের দিকে স্যার এটা খেয়াল রাখেন আর কি স্যার। হ্যাঁ, যারা অবশ্যই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, এখন মুস্তাফিজুর রহমান কি স্যার এক মিনিট স্যার, আমার একটা প্রশ্ন। মুস্তাফিজুর মমিন, আপনি আপনি বলেন। স্যার আমি অলরেডি প্রশ্ন উত্তরটা পেয়ে গেছি স্যার, যেটা আমার প্রশ্ন ছিল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার আমার প্রশ্নটা বলবো স্যার? বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল যে একজনের নামে বা একজন শেয়ার হোল্ডারের নামে যখন অ্যালটমেন্টটা বোর্ড মিটিং সিদ্ধান্ত হয়, তারপর যদি উনি ডিপোজিটটা না করে কোম্পানির নামে, সেক্ষেত্রে কোনো অ্যাকশন আছে কিনা, লিগ্যাল অ্যাকশন? হ্যাঁ, আবার বলেন তো। স্যার যখন বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয় যে একজনের নামে শেয়ারটা অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু ওই যার নামে অ্যালটমেন্টটা হইলো উনি যদি টাকাটা ডিপোজিট না করে কোম্পানির অ্যাকাউন্টে ওই সময়ের ভিতরে, নির্দিষ্ট সময়ের ভিতরে, সেক্ষেত্রে কি করা হবে স্যার? অ্যালটমেন্টের জন্য বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো, কিন্তু উনি টাকা জমা দেয় নাই, ব্যাংকিং চ্যানেলে টাকা জমা দেয় নাই, জি স্যার। তখন ওই ওই আপনি তো রিটার্ন ইয়ার জমা দিতে পারবেন না। জি স্যার, এটার ক্ষেত্রে কি কোনো লিগ্যাল কোনো না না আহ, না না, এটা আপনার ওই বোর্ড মিটিং এর সিদ্ধান্ত আপনার এক্সিকিউশন হলো না, পরবর্তীতে আবার আবার বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হবে, তারপরে আপনি আবার টাকা জমা দেওয়ার পরে জমা জমা দিবেন। ওকে, ঠিক আছে স্যার। স্যার এই শেয়ার অ্যালটমেন্টের ব্যাপারে স্যার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কখন করবে স্যার? যখন সিদ্ধান্তটা হবে তখন, নাকি যখন টাকা দিবে তখন, নাকি যখন আরজেসি তে স্যার এই যে ফাইলটা রেকর্ড হবে তখন স্যার? মানে অ্যাকাউন্টেন্ট কখন এটা স্যার আপনার এন্ট্রি দিবে স্যার? আপনার আপনার ইন অ্যাকাউন্টিং ভিউ, আমি কিছুক্ষণ আগেও বলছি, যখন কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে ব্যাংকিং চ্যানেলে, জি তখন ওই টাকাটা শেয়ার মানি ডিপোজিট হিসাবে অ্যাকাউন্ট ফর হবে, জি শেয়ার মানি ডিপোজিট হিসাবে অ্যাকাউন্টিং হবে। তারপরে যেদিন বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হওয়ার পরে আপনি যখন অ্যালটমেন্ট রেকর্ড করাই ফেললেন, আপনার তখন থেকেই ওইটা আপনার ক্যাপিটালে কনভার্ট হয়ে গেল, তখন আর ওই শেয়ার মানি ডিপোজিট জিরো হয়ে যাবে, আর জি ক্যাপিটালটা ইনক্রিজ হয়ে যাবে। জি স্যার। এনিমোর? স্যার ওকে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম স্যার। জি, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, এখানে যে কথাটা বলা হচ্ছে যে ডেট অফ শেয়ার অ্যালটমেন্ট, এখানে স্যার শেয়ার অ্যালটমেন্ট বলতে কি স্যার ওই বোর্ড মিটিং এ যে রেজলিউশনটা করা হয়েছে সেইটা, নাকি আলাদা কোনো ফর্ম বা রেকর্ডিং আছে? না 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 না, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অথবা জেনারেল মিটিং এর সিদ্ধান্ত, আপনি যদি স্টক ডিভিডেন্ড দেন, বোনাস ডিভিডেন্ড দেন, তখন তো আপনাকে ওই জেনারেল মিটিং এ যাইতে হবে, এজিএম এ গিয়ে পাস করাইতে হবে, তখন এজিএম এর ডেট হবে অ্যালটমেন্ট ডেট, আর অন্যান্য ক্ষেত্রে বোর্ড মিটিং এর ডেট। ও, শেয়ার অ্যালটমেন্ট বলতে আলাদা কোনো কিছু, কোনো ফর্ম না আর কি, ওটা শুধুমাত্র অ্যাপ্রুভালটাই, রেজলিউশনটাই। রেজুলেশনটাই। ও, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনাদের শুরুটায়
আমাদের 15 মিনিটের একটা বিড়ম্বনা ছিল। আমি 15 মিনিট প্রথমে সময় নিলাম, আমাদের পার্টিসিপেন্ট ভাইদের অংশগ্রহণ দেরি হচ্ছিল দেখে। আবার আমি যখন শুরু করলাম তখন বিড়ম্বনায় পড়ে গেলাম, যান্ত্রিক ত্রুটিতে পড়লাম। যাই হোক, তারপরে সেশন শুরু করার পরে আমার মনে হয় যে আপনারা স্যাটিসফাইড নাকি? জি আলহামদুলিল্লাহ, স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ স্যার। ভালো আমি হয়েছে। আমি আমাদের আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার যতগুলা কোম্পানির রিটার্ন এনবিআর এ জমা হয়, 3 লক্ষ+ কোম্পানি বর্তমানে বাংলাদেশে। এই 3 লক্ষ কোম্পানির যতগুলা রিটার্ন এনবিআর এ ট্যাক্সের ফাইল জমা দেয়, ততগুলো রিটার্নই কিন্তু আরজেসি তেও রিটার্ন জমা দেয়। তার মানে কি, আরজেসির একটা অনেক বড় ক্ষেত্র কাজ করার জন্য, যেখানে প্রফেশনাল লোকের সংখ্যা খুব কম। তো সেই প্রফেশনাল লোকের সংখ্যা বৃদ্ধি করার জন্যই আমাদের এই জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে আমি আর ম্যাডাম এই ইনিশিয়েটিভ নিলাম যে আমরা মানুষকে এডুকেট করি, যাতে করে ওখানে গিয়ে মানুষ প্রফেশনালি কাজ শিখে কাজ করতে পারে। ওখানে তো আপনার দালালের জন্য শিক্ষিত লোকের ওখানে যাওয়া খুব মুশকিল। একজন হাইকোর্টের লয়ারের যে পরিমাণ ভ্যালু, ওখানে গেলে পরে ওরা সেই ভ্যালুটা পায় না। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, একজন চার্টার সেক্রেটারিজের যে ভ্যালু, তারা ওখানে গেলে সেই সম্মানটা ইজ্জতটা পায় না। ফলে তারা নিজেরা সেখানে যায় না, সেখানে পাঠায় কাকে? তার অফিসের পিয়ন টিয়নকে পাঠায়। কারণ ওখানে তা ইজ্জত করে না। ইজ্জত না করার কারণ কি? প্রফেশনাল প্ল্যাটফর্মটা ওখানে রেডি নাই। আমরা আমাদের জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে সেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করতেছি, যাতে করে প্রফেশনালরা কাজ করবে, ওখানে কোনো দালাল থাকবে না। ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার, খুবই মহৎ একটা উদ্যোগ স্যার। তো যে কারণে আমি আপনাদের এই যে যে সেশনটা নিলাম, আপনার মার্কেটে এই এইরকম একটা সেশন আপনি শুক্রবারের সেশনে যখন আসবেন, এই সম্পর্কে অনলাইন সেশনে আমি যতটুকু ক্লিয়ার করতে পারলাম, এই আপনাদের কোন জায়গাটায় গ্যাপ আছে সেটা কিন্তু আমি জানতে পারবো শুক্রবারে যখন আমি প্রশ্নোত্তর পর্বে যাব। আপনার প্র্যাকটিক্যালি যখন আমি দেখাইতে যাব যে আপনি ড্রাফটিং পারতেছেন কিনা, আপনার আপনি আপনার ইয়েটা ঠিক মতো আসলো কিনা, তখন কিন্তু আপনি ই করতে পারবেন। আপনাদের এখানে নিউ কামার আছে, কিছু কাজ জানা লোক আছে, হয়তো অনেক বেশি কাজ জানা লোকও আছে। কিন্তু আমি যেভাবে আইনের ব্যাখ্যাটা আপনার সামনে উপস্থাপন করলাম, এইটার একমাত্র কারণ হচ্ছে যে এই প্রফেশনের এক্সপার্ট, চার্টার সেক্রেটারি প্রফেশন হচ্ছে কোম্পানি লয়ের এক্সপার্ট। যেমন কোম্পানি কোর্টে যারা কাজ করে, কোম্পানি ম্যাটারে তারা এক্সপার্ট। তো কোম্পানি কোর্টে আপনারা যারা এখানে অ্যাডভোকেট হিসেবে আছেন, এই অ্যালটমেন্ট সংক্রান্ত মামলা আপনি এখন নিলে আপনি স্বাচ্ছন্দ্যে কি করতে পারবেন, এই কোম্পানি আইনের সেকশন 151 কে আপনি রেফারেন্স হিসেবে নিয়ে আপনার আপনার ড্রাফটিং, আপনার পিটিশন রেডি করতে পারবেন। আপনার কাজটা খুব মজবুত হবে, হিয়ারিংটা আপনার ভালো হবে। একই কাজ আপনার আরজেসি রেজিস্ট্রারের কাছে হবে, কারণ ওরা স্বীকারই করতে চাইবে না যে এই অ্যালটমেন্টের জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন করার সুযোগ আছে। কিন্তু আমাদের চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটে এই কোম্পানির লয়ের উপরে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, এত বেশি শেখানো হয় যে কর্পোরেট ম্যাটারগুলো আমাদের শিখতেই হয়। না শিখে আমাদের পাশ করার সুযোগ নাই, মেম্বার হওয়ার সুযোগ নেই, প্র্যাকটিস করার সুযোগ নেই। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের যে অর্জন, সেই অর্জনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যা এখান থেকে আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন, কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, সুপ্রিম কোর্টের লয়ার হতে পারেন, আইটিপি হতে পারেন, আপনি সিএ, সিএমএ, সিএস যে কোনো প্রফেশনের স্টুডেন্ট হতে পারেন। আপনি যখন প্রফেশনালি কাজটা শিখবেন, আপনি কাজ করতে গেলে পরে আপনাকে ওই ডিলিং অফিসার সম্মান দিবে, ওই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সম্মান দিবে, ডেপুটি রেজিস্ট্রার সম্মান দিবে। কেন সম্মান দিবে? যে না, এই কাজটা উনি সঠিকভাবে করছেন, প্রফেশনালি করছেন, সেই জন্য। এবং আমাদের উদ্যোগ সেটাই। তো
তো আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করতে চাচ্ছি। আমি ক্লোজ করার আগে রিকোয়েস্ট করব আপনাদেরকে যে ম্যাটেরিয়াল গুলো আমি প্রোভাইড করেছি সেই ম্যাটেরিয়াল গুলো আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে যত্ন করে স্যার রাখবেন। আরেকটা আমি বিষয় যেভাবে জানতে চাচ্ছি আপনারা যত্ন করে রাখবেন। আপনার এই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে শুক্রবারে নিয়ে আসতে হবে। শুক্রবারে এই ডকুমেন্টসটা আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। আমি কিন্তু আপনাকে এই ডকুমেন্টস দিব না, আপনাকেই নিয়ে আসতে হবে। স্যার সুতরাং আমরা যে আজকে যেমন ক্লাসের আগে আমরা যে ডকুমেন্ট গুলো পেয়েছি এটাকে প্রতি ক্লাসে আমরা এরকম পাবো স্যার? প্রত্যেকটা ক্লাসই পাবেন। আচ্ছা স্যার। আর স্যার ঈদের পরে আমাদের ফ্রি মাস্টার ক্লাস হওয়ার কথা ছিল, সেটা কি হবে স্যার? হ্যাঁ হবে, সেটাও হবে, সেটাও হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা ঈদের পরে হবে। আর একটা প্রশ্ন স্যার, পেশাগত বিষয়ে স্যার আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন। যেমন স্যার আমাদের কোর্টে প্র্যাকটিস করলে বার অ্যাসোসিয়েশনে মানে ইয়ে করতে হয় আর কি, মানে ভর্তি হতে হয়। তারপর ইনকাম ট্যাক্স বারেও একটা ইয়ে করতে হয়। সেক্ষেত্রে স্যার আরজিএসসি তে এরকম কোনো কিছু জমা দিতে হয় কি না, নাকি এমনি মুভ করা যায়? না, আরজিসিতে আপনার এরকম কোনো এনলিস্টমেন্ট নাই, আপনার সেরকম কোনো ইয়েও নাই। ওরা শুধু দেখবে আপনি আপনি বার কাউন্সিলে এনলিস্টেড লয়ার কিনা, ওরা দেখবে আপনি আইটিপি কিনা, ওরা দেখবে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার সেক্রেটারি কিনা। তো এই জন্য কি এটা দেখতে হলো স্যার, এই জন্য ওনাদেরকে কি দিতে হয়? মানে আইডি কার্ডের ফটোকপি দিলেই তো হয় নাকি? না না, ওই যে আপনাকে যে অথরাইজেশন দিচ্ছে, আপনি অথরাইজেশন দিয়ে যখন কোম্পানি আপনাকে অথরাইজেশন দিল, জি স্যার। আপনি অথরাইজেশনের সাথে আপনার ফার্মের যিনি কাজটা করবেন তার কার্ড কার্ড দিয়ে দিবেন, কার্ড লাগাই দিবেন। ও ঠিক আছে স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। স্যার এটা কি স্যার রেকর্ড তো করলাম, আমি হয়েছে কিনা আল্লাহ জানে স্যার, আপনি তো রেকর্ড করছেন, প্লিজ এটা একটু শেয়ার করে দিন স্যার, আমাদের উপকার হবে। রেকর্ড হইলো কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি সেশন শেষ করার পরে চেক করে দেখেন রেকর্ড হলো কিনা। স্যার আমার একটা লাস্ট কোশ্চেন আছে। জি বলেন। আরজিএসসি এর যে ফিসটা জমা দিতে হয়, এই ফিসটা কি নির্দিষ্ট কোনো লিস্টেড ব্যাংক আছে নাকি সব ধরনের ব্যাংকেই দেওয়া যায়? এখন এখন শুধুমাত্র অটোমেটেড চালানের মাধ্যমে, এখন কোনো ব্যাংকের কোনো সুযোগ নাই। আপনি আপনার বিকাশ থেকে, নগদ থেকে, আপনার ভিসা, মাস্টার কার্ড সব মানে পেমেন্ট গেটওয়ে থেকে আপনি অটোমেটেড চালানের টাকা জমা দিয়ে কাজ শেষ করতে পারবেন। স্যার লাস্ট একটা কোশ্চেন, ওই অনলাইন সাবমিশনের উপরে কি কোনো সেশন আছে? হ্যাঁ, স্যার অনলাইন সাবমিশনের উপরে কোনো সেশন আছে? অনলাইন সেশনের উপরে সেশন আমি আপনাদের আজকে যেহেতু দেরি হয়ে গেছে, এটার উপরে 5-7 মিনিটের একটা অনলাইন সেশন আছে। আমি এই সেশনটা আজকে যেহেতু মানে প্রথমে একটু বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি, এখন আপনাদেরও অনেক সময় হয়ে গেছে। আহ একটা ছোট্ট একটা অনলাইন সেশন আছে, তো সেটা আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে এখন করাই দিব, না হলে পরে কালকে যখন আমি সেশন শুরু করব, কালকে সেশনের শুরুতে এটা করাই দিব। স্যার কালকেই করান প্লিজ। স্যার কালকেই করেন। স্যার একটা প্রশ্ন ছিল, আমাদেরকে কোন কোন ক্ষেত্রে ইজিএম করা বাধ্যতামূলক, যদি এজিএম এ যদি সকল পারপাস সলভ করা যায় কিনা, নাকি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ইজিএম করতে হয়? এজিএম এর সেশন সামনে আছে, এজিএম এর সেশনের দিন আপনার এই কোশ্চেনের উত্তর পাবেন। স্যার একটা রিকোয়েস্ট, যদি আজকে সেশন রেকর্ডিং করা হয় তো রেকর্ডিং গ্রুপে দিলে আমাদের জন্য ভালো হয়, যদি সম্ভব হয় স্যার। আচ্ছা, ওইটা ওইটা 4 সাবজেক্ট আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে। আপনারা যদি কেউ রেকর্ড করে থাকেন আপনারা গ্রুপে শেয়ার করে দিবেন। আপনারা যদি ব্যর্থ হয়ে থাকেন তখন আমি দেখব। এটা 4 সাবজেক্ট, এটা আমার একেবারে প্রাইম রেসপন্সিবিলিটি না। আমি আপনাদেরকে যেটা দিচ্ছি, আমি যেভাবে দিচ্ছি আপনি মার্কেটে খোঁজ নিয়ে দেখেন এভাবে আপনাকে কেউ দিতে পারবে কিনা।
না স্যার ঠিক আছে, থ্যাংক এটা ইউ সো মাচ আসলে স্যার। এটার কথা ঠিক আছে স্যার। এটা আসলে খুব মানে মানে কি বলবো স্যার, এটা আপনার সামনে এগুলো বলা ঠিক না। এগুলো তো এখন সবাই বিজনেসটা আগে বোঝে, কিন্তু স্যার স্টার্টিং এ স্যার যখন এক্সেসটা দিয়েছেন স্যার, আসলে কি বলবো স্যার, খুবই মানে খুশি হয়েছে, এবং শ্রদ্ধাটা বেশি বেশি হয়ে গেছে স্যার, আরো বেড়ে গেছে স্যার। খুবই খুশি হয়েছে, এটা কেউ দেয় না স্যার, আপনি সিরিয়াস। আপনি এই সেশন শেষ করার পরে আপনি কাজ নেবেন, কাজ করতে গিয়ে কাজে আটকায় গেছেন, আমাকে ফোন দিবেন, সমাধান পাবেন। থ্যাংক ইউ। আপনি যদি একটা কাজ নিয়ে মনে করেন যে কাজটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে, আপনি আমার অফিসে আসতে পারবেন। সব সব ধরনের ডোর ওপেন। এবং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে যে যারা নিউ কামার আছেন বা যারা মানে বুঝতে অল্প 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 বুঝতেছেন, আমার এখানে সেশন ফি আমি যেহেতু এখানে কিন্তু 5,750 টাকার সেশন ফি, আমি 2,000 টাকা ডিসকাউন্ট করে 3,750 টাকা করেছি। এটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা মাস পিপুল এখানে আপনারা আমার কাছ থেকে এটা শিখতে পারেন। এবং যখনই আমি কোনো সেশন দিব, আপনারা এই রেজিস্ট্রেশন ফি যেহেতু খুব বেশি থাকে না, আপনারা সেশন গুলোতে অ্যাটেন্ড করলে আপনি পরিপক্ক হয়ে যাবেন। আপনি দেখবেন যে আমার সামনে 6 মাসের একটা সেশন থাকবে। 6 মাস শুক্রবার শনিবার আমি করাবো। 6 মাসে একেবারে আরজেসির মাস্টার বানাই দিব, এরকম একটা সেশন জুলাই থেকে চালু হবে। স্যার স্যার আমরা অনলাইন এখানে নাকি থাকবো হ্যাঁ স্যার, ইনশাল্লাহ থাকবো স্যার। আপনাদের যদি সময় থাকে, আপনাদের যদি সময় শ্রম দেওয়ার থাকে, আপনারা শুক্রবারে শনিবারে এগুলো করাবো, বা শনিবারে রবিবারে করাবো, স্যার যাতে করে থাকবো আপনারা ইনশাল্লাহ, থাকবো স্যার। স্যার এটা কি অনলাইন হবে না অফলাইন? এটা অনলাইন এবং অফলাইন দুই রকমই হবে। আপনি এখানে যে অনলাইনে আমি যেটা দেখালাম, এটার পরিপক্কতা আপনি পাবেন ফিজিক্যাল সেশনে গিয়ে। থাকবো স্যার স্যার ইনশাল্লাহ। টিএসবিতে আসেন স্যার। আমাদের আমাদের যে আমাদের প্রফেশনের বাইরে থেকে 2 আপা ছিলেন এখানে, জানি না ওনারা এখন আছেন কিনা, ওনাদের কাছ থেকে কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন বলতে আমি জাস্ট দেখলাম, একটু বোঝার চেষ্টা করলাম ফাইনালি। এতটা যে বুঝেছি সেটা না, বাট যতটুকু বুঝেছি আমার কাছে ভালো লেগেছে আপনার সেশন। থ্যাংক ইউ। আর আর ফিজিক্যালি যেদিন দেখা হবে সেদিন তো আমি কোশ্চেন অবশ্যই করব। আর যেহেতু আপনি একটা কোর্সের কথা বললেন জুলাই থেকে স্টার্ট হবে, ওইটা যদি অফলাইন হয় তাহলে আমি চেষ্টা করবো এটা জয়েন করার জন্য, কারণ আমার অফিসিয়াল পারপাসেই আমার এই কাজগুলো শিখতে হবে। ওটা ওইটা আমার আমার চিন্তা আছে, শুক্র শনিবারে আমি এটা ফিজিক্যালি করাবো। শুক্র শনিবারে ফিজিক্যালি করাবো, 6 মাসে করাবো, যাতে করে পুরা যতগুলো মডিউল আছে আপনি হাতে কলমে শিখে ফেলতে পারেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ইনশাল্লাহ থাকবো স্যার, থাকবো স্যার ইনশাল্লাহ। আর এরকম 6 মাসের করাবেন ভালো স্যার। আমরা যারা দূরে আছি তাদের জন্য কি কোনো প্রোগ্রাম আছে কিনা স্যার, যে হয়তো একটা ক্র্যাশ প্রোগ্রাম করলেন 5 দিন বা 7 দিন বা 10 দিনের টানা, হ্যাঁ, মানে প্রতিদিনই হলো, তাহলে স্যার আমাদের জন্য আবার সুবিধা হয়। তাতে করে আমরা হয়তো বাইরে থেকে একবারে ছুটি টুটি নিয়ে ঢাকায় গেলাম, যে একবারে টানা 10 দিন শিখে আসতে পারলাম। হ্যাঁ, সেটা সেটা আমরা পরবর্তীতে চিন্তা করবো। আপনারা আগে এই যে অনলাইন কোর্স গুলো করেন, যারা ঢাকার বাইরে আছেন, অনলাইন কোর্স গুলো করে নিজেকে সমৃদ্ধ করেন, তারপরে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমাদের সেশনে তো ফিজিক্যাল সেশনে চিটাগাং থেকে লোক আসে, খুলনা থেকে আসে, সিলেট থেকে, রাজশাহী থেকে, হম এরকম খুলনা থেকে ফিজিক্যাল সেশনে সবাই আসে এবং তারা খুব এনজয় করে ফিজিক্যাল সেশন গুলোতে। ফিজিক্যাল সেশনে তো আসলে আহ একটু কস্টিংটা বেড়ে যায়, তো এই জন্য সমস্যা হয়। তো যাই হোক, আজকে আহ, যাই হোক আপনাদেরকে আহ আমার সাথে আপনাদের সময়টা আহ, উম, উম, আশা করি ভালো ভালো কেটেছে। এবং আগামী যে কদিন আমরা একসাথে সেশন করব, আমরা এভাবেই সুন্দর সেশন করব আশা করতেছি। আর হচ্ছে সবকিছুরই আসলে ফয়সালা হচ্ছে আমাদের মহান রবের কাছে। উনি আমাদেরকে এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত একসাথে আমাদের এই সেশনটাকে একসাথে থাকার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি।
এবং আপনারা যারা ধৈর্য সহকারে আমাকে শুনলেন, আমার কাছ থেকে আপনারা জানলেন, আমারও খুব স্যাটিসফ্যাকশন যে আপনারা খুব ভালো পার্টিসিপেন্ট হিসাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং আমি আপনার চেষ্টা করেছি প্রফেশনালি আপনাদেরকে ইকুইপ করার জন্য। যে ডকুমেন্টস গুলো দিলাম, ডকুমেন্টস গুলো শুক্রবারে কিন্তু নিয়ে আসতে হবে, যাতে করে আপনার ফিজিক্যাল পার্টটা আরো স্ট্রং হয়। আর আজকের যে 10-15 মিনিটের অনলাইন সেশন ছিল সেটা আমি কালকে দেখাই দিব। এই বলে আমি আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল ইনশাল্লাহ 7:30টায় দেখা হবে।